ওকে, গুড ইভিনিং সবাইকে আবারও। তো আমরা লাস্ট ক্লাসে দ্য লাঞ্চন শর্ট স্টোরিটা শেষ করেছি নাকি? জি স্যার। জি স্যার। তো সবাইকে একটু টেক্সটটা আবার একটু রিভিশন দিয়েছিলা? জি স্যার। জি স্যার। আর সাথে সাথে আমি যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস বা সামারির যে শিটটা দিই বা দিয়ে দিচ্ছি অলরেডি, সেটা কি একটু পড়েছো কেউ? দেখছো? হুম। না স্যার, ওইটা তেমন পড়া হয় নাই। হ্যাঁ, একটুগুলো পড়ে নিবা, ওগুলো অবশ্যই পড়বা, ঠিক আছে তো? বাদ না এরা জানো। স্যার ওইগুলো কি খাতায় লিখে রাখবো? বলো বলো। খাতায় কি লিখে রাখবো স্যার, পিডিএফ যে দিয়েছিলেন? না না, ওগুলো খাতা তোলার দরকার নেই, তুমি পিডিএফ থেকে জাস্ট একবার করে রিডিং দিয়ে নিবা বিষয়গুলোকে বোঝার জন্য, ঠিক আছে? খাতায় তুলবা কোশ্চেন জি আনসার যখন দিব তখন। এখন যেগুলো পিডিএফ দিব ওগুলো প্রিন্ট করারও দরকার নেই, ই করে জাস্ট কোশ্চেন আনসারগুলো করবা, এগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা অনলাইন থেকে বা ইয়া থেকেই, পিডিএফ থেকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করো, তাতে তোমাদের মানে ক্রিটিক্যাল যে আলোচনাগুলো সেগুলো আরও বেশি সহজ হবে, বুঝতে পারবা যে কোশ্চেন আনসারগুলো কীভাবে দিতে হয়। শুধু সামারি লিখলে তো গল্প হয়, তাই না? কিন্তু আমি ক্রিটিক্যালি কীভাবে অ্যানালাইসিস করব, কীভাবে থিমেটিক ডিসকাশনগুলো করব, এগুলো বুঝতে সুবিধা হবে। বুঝতে পেরেছো? ওগুলো আমি জি স্যার। এগুলো আমার যে ক্লাসটা পড়া হয়ে গেলে, স্যার ওইগুলো কি কোনো বই থেকে বা গাইড থেকে দেন নাকি আপনি নিজে মেক করেন? ওগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, ঠিক আছে তো? বিভিন্ন জি জায়গা থেকে কালেক্ট করা, ইন্টারনেট থেকে, বই থেকে কিছু নেওয়া, সব কিছু মিলে এভাবে একটু দেখা, ওইভাবে দেওয়া। তোমরা একটু পড়ে নিবা, পড়ে নিলে পারে বিষয়গুলো সম্পর্কে আরও বেশি ক্লিয়ার ধারণা আসবে এবং ওয়ার্ড শিখতে পারবা অনেক, ঠিক আছে তো? তারপর থিম, এই কবি মানে এই গল্পটায় কী বিষয়ে আলোচনা করা হয়েছে, কেন আলোচনা করা হয়েছে, কি বোঝাতে যাচ্ছে রাইটার, এই বিষয়গুলো আজ করতে পারবা, যেগুলো বইয়ে হয়তো খুব বেশি দেওয়া নেই। বইয়ে কিছু অপশন দেওয়া আছে, কিছুটা দেওয়া আছে, কিন্তু এগুলো পড়লে তোমাদের জন্য আরও ভালো হবে এবং আমি চাই এগুলো পড়তে হবে, ঠিক আছে তো? জি স্যার, বই আছে তবে একটু হার্ড লাগে। হুম। সব জায়গা থেকে মোটামুটি যেখানে পাবা সেখান থেকেই পড়ে নিবা। হার্ড তো লাগবে, প্রথম দিকে একটু হার্ড না লাগলে তো হবেই না, এটা তো স্বাভাবিক। তুমি যেহেতু ইংরেজি জানো না, ইংরেজি তোমার ভাষা না, তুমি ওয়ার্ড কম জানো, অতএব সেই হিসাবে তুমি কম জানবা, একটু পড়তে কঠিন লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক জায়গাটা যেন আবার অস্বাভাবিক করে নিয়ে যে পারতেছি না, হবে না আমার দ্বারা, এমনটা ভাবার কিছু নেই, কিন্তু পড়তে হবে। পড়লেই একসময় সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে যখন আমিও পড়েছিলাম তখনও এরকমটাই মনে হচ্ছিল, যে যত পড়তে যায় দেখি ওয়ার্ড অজানা। তখন তো তোমাদের মতো এরকম স্মার্টফোন অনুসারে কোনো ডিকশনারি ছিল না, তখন ওই বই ডিকশনারি ইউজ করতে হতো, প্রচুর ওয়ার্ড খুঁজতে হতো, ঠিক আছে? প্রচুর ওয়ার্ড খুঁজতে হতো। তো এই জন্য তোমাদেরও এমন হবে, কিন্তু যত বেশি পড়বা তত বেশি জিনিসটা সহজ হয়ে আসবে আর কি। আচ্ছা, তো যাই হোক, তাহলে শীটটা কিন্তু আগামী ক্লাসের মধ্যে সবাই একটু পড়ে ফেলবা যতটুকু পারো, ঠিক আছে তো? আর প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে এমনও না, কিন্তু তুমি যদি পড়ে আঁচ করতে পারো তাহলে সেটুকুই এনাফ। প্রত্যেকটা ওয়ার্ড 100% ওয়ার্ডের মিনিং জানতে হবে এমনটা কখনোই হয় না। আমরাও যখন এখনও কিছু পড়তে গেলে অনেক ওয়ার্ড থাকে যেগুলোর মিনিং আমাদের গেজ করে নিতে হয়। হ্যাঁ, ওয়ার্ড গেজ পাওয়ারটা বাড়াতে হবে, সাথে সাথে হ্যাঁ কিছু ওয়ার্ডের মিনিং তো আমাকে জানতেই হবে। কিন্তু যখন দেখবে যে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের মিনিং আমি জানি না, এখন সেই ওয়ার্ডটা যদি তোমার মিনিংটাকে চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা একটু দেখে নিবা। কিন্তু তোমাকে ফাস্ট পড়তে হবে, ফাস্ট পড়া শিখতে হবে, মনে থাকবে? আচ্ছা, তো যদি জি এই স্যার। টেক্সটটা যেহেতু পড়িয়েছি, যদি কারো কোনো প্রবলেম থাকে একটু বলতে পারো, যদি সমস্যা না থাকে আমরা ক্লজ নিয়ে আজকে আলোচনা করব। হুম, শুরু করবো আর কি স্যার, ক্লজ। আর একটা কথা বলতেছি যে যদি কিছু মনে না করেন, শীটের ওই লিংকটা আবার একটু দেয়া যাবে গ্রুপে? শিটের লিঙ্ক মানে ওটা তো পিডিএফ তো দেওয়াই আছে গ্রুপে, যে গুগল ক্লাসরুমে পাওনি ওটা? এই যে গুগল না ক্লাসরুমে যাবা, স্যার। ইন্ট্রোডাকশন টু প্রোজের যে ফোল্ডার আছে সেখানে যে লাঞ্চন ফোল্ডার আছে সেখানে তো আমি দিয়ে দিয়েছি, এই যেখানে এই যে সামারি অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস, দেখো গত দিনের ও, ভিডিও ক্লাস, তারপর হচ্ছে টেক্সটের পিডিএফ, আর হচ্ছে এই যে সামারি এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিসের পিডিএফ। এই যে পিডিএফটা আমি দিয়েছি, এই যে এটা কি সবাই পেয়েছো না পাওনি? পেয়েছি স্যার। হ্যাঁ, এখানে দেখো এই যে উইলিয়াম সামারসেট মম সম্পর্কে একটু বলা আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস, এটা লেখার ক্ষেত্রে কেন তিনি লিখেছেন, উৎসাহটা কোথা থেকে পেলেন, তারপর এখানে সামারিটুকু দেওয়া আছে, তারপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, এ সম্পর্কে রাইটার কি বোঝাতে চাচ্ছেন বা কি বলতে চেয়েছেন,
তারপর হচ্ছে থিমেটিক ডিসকাশন, এখানে কী কী থিম আছে, হ্যাঁ, যেমন হিপোক্রেসি অ্যান্ড সেলফিশনেস, হ্যাঁ, তারপর সোশ্যাল প্রিটেনশন, ভান করা, হ্যাঁ, এক্সপ্লয়টেশন অ্যান্ড পাওয়ার ডাইনামিক্স, তারপর হচ্ছে আইরনি অফ লাইফ, দ্য কস্ট অফ পোলাইটনেস, পোলাইট থাকলে কস্ট হবে মানে ক্ষতি হবে, টাইম অ্যান্ড জাস্টিস, এবং সময় যে শেষ পর্যন্ত জাস্টিস এনে দিবে, হ্যাঁ, মানে ন্যায় বিচার এনে দিবে, সেই সেই থিমগুলোকে ধারাবাহিকভাবে এখানে দেওয়া আছে যে এই বিষয়গুলো আমরা এই গল্প থেকে জানতে পারি। বেশি না, জাস্ট কয়েকটা পেজ। দেখো এগুলো যদি একটু পড়ো, ঘুরে ফিরে একই বিষয় আলোচনা আছে, কিন্তু অ্যাঙ্গেলগুলো একটু ভিন্ন, ঠিক আছে? তো ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে থাকায় তোমার আলোচনা করতে সুবিধা হবে, মনে থাকবে? এরকমভাবে প্রত্যেকটা টেক্সটেরই আমি দিয়ে দিয়ে দিব, কিন্তু তোমাদের একটু মোটামুটি পড়তে হবে, ঠিক আছে? এগুলো না পড়লে কিন্তু স্যার ধারাবাহিকতা এগুলা আসবে কি না। মুখস্থ করতে হবে? না, মুখস্থ না, জাস্ট রিডিং পড়বা, পড়ে বোঝার চেষ্টা করো। মুখস্থ দিব যখন, কোশ্চেন দিব তখন মুখস্থ করবা কোশ্চেন। এগুলো মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে? এগুলো বারবার পড়তে হবে, বারবার পড়তে 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 বিষয়গুলোকে মাথায় নিয়ে আসতে হবে। এখানে জি মুখস্থ স্যার। না, এগুলো জাস্ট বারবার পড়বা, বারবার রিডিং পড়ে ধারণা নিতে হবে, ঠিক আছে? মুখস্থ করবা জি হচ্ছে স্যার। কোশ্চেন আনসার, তারপরও চেষ্টা করবা যতটুকু পারা যায় মুখস্থ কম করে, পড়তে পড়তে যেন মুখস্থ হয়ে যায়। এমন না যে তুমি মুখস্থ করতেছো জোর করে, মানে পড়তে পড়তে মুখস্থ করতে হবে, কিন্তু জোর করে মুখস্থ করা যাবে না, তাহলে ইংলিশে ধরা খাবা। কোন ইয়ারে গিয়ে জানো তো? সেকেন্ড ইয়ারটাও পার করে যাবা কোনোভাবে, কিন্তু থার্ড ইয়ারে গিয়ে ধরা খেয়ে যাবা, আর উঠতে পারবা না। অতএব সেই সাবধানতা বানিয়ে আমি আগেই দিয়ে দিচ্ছি। এই জন্য পড়বা, যত বেশি পড়বা তোমার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করবে, তুমি আস্তে আস্তে গুছিয়ে উঠবা। এটা কিন্তু আমি সাবধান করতে চাই একজন টিচার হিসাবে, কিন্তু যেটা সবার ক্ষেত্রে হয়ে থাকে। অতএব আমি তো তোমার বড় ভাই হিসাবে বলছি না, বলছি কি বলো? হুম। অতএব আমি ফার্স্ট হ্যান্ড নলেজ থেকেই কথাগুলো বলছি যে তোমরা এই কাজগুলো করবা, দেখবে একসময় গুছিয়ে উঠবা, মনে থাকবে? জি স্যার। ওকে, জি স্যার। তো ঠিক আছে, আশা করি তোমরা আগামী দিনের মধ্যে, হ্যাঁ, আগামী দিনের মধ্যে আমি চাই এই শীটটা যতটুকু বোঝো, 100% বোঝার দরকার নেই। তুমি যদি এখন 50%ও বোঝো তারপরে যথেষ্ট, কারণ তুমি তো আবারও পড়বা এটা, তাই না? আবারও তো রিভিশন দিবা, দিবা না এক সময়? হ্যাঁ, আমরা তো যখন একবার রিভিশনে আসবো তখন দেখবা তুমি আরও ইজিলি বুঝতে পারতেছো। এখন চেষ্টা করবা হার্ড, পরে দেখবে এটা ইজি হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আজকে ক্লজ নিয়ে আলোচনা করব। ক্লজের জন্য আমরা দুটা ক্লাস মেনলি করে থাকি। তাহলে ক্লজে আলোচনা শেষ হলে পারে গ্রামারের আলোচনাটা মোটামুটি আমরা স্টপে রাখবো, অন্যান্য গ্রামাটিক্যাল আইটেমগুলো মাঝে মাঝে দিব। এখন আমাদের টেক্সটটা পড়ানো শুরু হয়ে যাবে আরও ফাস্ট। তা ক্লজ সম্পর্কে কি আমাদের ধারণা আছে? ক্লজ কি জিনিস কেউ কি বলতে পারবা? ক্লজ বাক্যাংশ। ক্লজ হচ্ছে একটা বাক্যাংশ বা একটা শব্দাংশ যেটা দুটো সেন্টেন্সের মাঝে বসে এবং একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব যেখানে থাকা আবশ্যক সেই দুইটা সেন্টেন্সের মাঝে বসে সেন্টেন্সগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে, এটাই হচ্ছে ক্লজ। আচ্ছা, শুনলাম। আর কেউ কিছু বলবা? স্যার ক্লজ হচ্ছে এমন একটা সেন্টেন্সের অংশ যেখানে একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। এটা একটা সেন্টেন্সের অংশ। হুম হুম। আচ্ছা, ক্লজ সে নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, বলতে থাকো শুনি। নিজেই অর্থ প্রকাশ করতে পারবে, আচ্ছা, তারপরে আরো বলো দেখি। স্যার ফেসে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সমাপিকা ক্রিয়া থাকে না, কিন্তু ক্লজে সমাপিকা ক্রিয়া থাকে। আহ, এই সমাপিকা ক্রিয়া থাকার কারণে সেন্টেন্স এ পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে ক্লজের অংশটা, স্যার। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি সবাই বিভিন্নভাবে বলতেছো। ধরো আমি একটু শীটটা একটু নিয়ে নিই। ওপেন হয় না কেন তাড়াতাড়ি? ওয়াইফাই ঠিক আছে? ক্লিক করলে আমরা তো সেন্টেন্স স্ট্রাকচারগুলো পড়েছি নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। 9টা সেন্টেন্স স্ট্রাকচার পড়েছি। সেই সেন্টেন্স স্ট্রাকচার এক একটা
সেন্টেন্সে বিশেষ করে যখন আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে ভাববো, তাই না? ক্লজ মেইনলি কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের সাথে যায়। আর এ পর্যন্ত আমরা যে 9টা স্ট্রাকচার শিখেছি এ সবই হচ্ছে কি সিম্পল সেন্টেন্সের। মনে থাকবে আমরা যে 9টা স্ট্রাকচার শিখেছি ওগুলো হচ্ছে কোন সেন্টেন্সের? সিম্পল সেন্টেন্সের। সিম্পল সেন্টেন্স। Simple তো sentence. ওই স্ট্রাকচারগুলোকে যখন আমরা কনজাংশন দিয়ে যুক্ত করব তখন তার এক একটা ক্লজ হয়ে যাবে। মূল কথা হলো এটাই। তার মানে ক্লজ হচ্ছে কি একটা সেন্টেন্সের পার্ট। বিশেষ করে কোন কোন সেন্টেন্সের বলবো? কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের এক একটা অংশ। ঠিক আছে? তো শুধু সেন্টেন্সের বললে পারে ভুল হয়ে যাবে, কারণ সেটা সিম্পল সেন্টেন্সের নিশ্চয়ই না। তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের এক একটা পার্ট হচ্ছে কি ক্লজ হিসাবে কাজ করে, যার ভিতরে কি থাকবে? অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, তাই না? তাহলে মনে করো একটা সেন্টেন্স যদি আমি বলি যে আই অ্যাম রিডিং আ বুক, এটা একটা সেন্টেন্স না? বলো তো, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। ঠিক আছে তো? জি স্যার। And my little sister is playing with her toys. এই দুটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে কি আমরা ক্লজ বলবো? এখন বলো তো। না sentence। না স্যার। হ্যাঁ, Sir, এগুলো সবই হচ্ছে কি এক একটা সিম্পল সেন্টেন্স। জাস্ট আমরা কি করতে পারি, একটা কনজাংশন যখন আমি যুক্ত করে দিতে পারি তখনই এক একটা ক্লজের হিসাব আসবে। তখন বললাম যদি বলি অ্যান্ড, হ্যাঁ আমি জাস্ট এইটুকু করলাম যে আই অ্যাম রিডিং আ বুক অ্যান্ড মাই লিটল সিস্টার ইজ প্লেয়িং উইথ হার টয়েস। তাহলে এখন এর আগে ছিল এরাই আলাদা আলাদা সেন্টেন্স, তাই না? এরা নিজেরাই আলাদা আলাদা সেন্টেন্স ছিল এর আগে, জাস্ট আমি যখন এইগুলো বলছিলাম, হ্যাঁ এগুলো ছিল হচ্ছে এরা আলাদা আলাদা সেন্টেন্স। কিন্তু এখন আবার এটা পুরোটা একটা সেন্টেন্স হয়ে গেছে। আর এর ভিতরে আমাদের ওই যে ছোট ছোট যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো থেকে যাচ্ছে, এইগুলোকে তখন আমরা কি সেন্টেন্স বলছি না ক্লজ বলছি? বলো। ক্লজ। হ্যাঁ, এ ছিল আলাদা সেন্টেন্স যখন সে সিঙ্গেল সিম্পল সেন্টেন্স ছিল, কিন্তু এখানে তাকে আমি শুধু সেন্টেন্স বলছি না, বলছি কি সে একটা ক্লজ। একইভাবে এ একটা সেন্টেন্স ছিল আলাদা করে, কিন্তু যখন আমি এই সেন্টেন্সে তাকে যুক্ত করেছি তখন সে হয়ে গেছে ক্লজ। আর এই ক্লজগুলোকে মানে এই ক্লজগুলোকে আমি কি জাতীয় কনজাংশন দিয়ে যুক্ত করছি তার উপর ভিত্তি করে আমাদের নামকরণ হবে কি? বলো। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স তার উপর ডিপেন্ড করবে। কে সলভ করা যায়? অন্য নাম্বার দিতে বলো। আচ্ছা, তাহলে কি বলছি আমরা যে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের এক একটা পার্ট হচ্ছে এক একটা ক্লজ, যার ভিতরে থাকবে একটা করে কি ফাইনাইট ভার্ব। আমাদের সংজ্ঞা তো আর বড় কিছু না, কারণ পরীক্ষাতে সংজ্ঞা আসবে না। আমি জাস্ট বিষয়টাকে আজ করতে পেরেছি কিনা, যে আমরা যে 9টা স্ট্রাকচার শিখেছি সেই 9টা স্ট্রাকচারকে যখন আমরা কনজাংশন দিয়ে যুক্ত করব তখন সেটা হবে কি কম্পাউন্ড সেন্টেন্স, আর না হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর ওই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে ওই রকম 9টা স্ট্রাকচারের মতো যে সকল স্ট্রাকচার আমরা পাবো সেইগুলোকে আমরা এক একটা ক্লজ বলবো। ঠিক আছে তো? আমি একটু ব্যতিক্রমভাবে একটু বলার চেষ্টা করলাম বিষয়টাকে, ওইভাবে একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে দেখো ক্লজ কি বলছে, দেখো ক্লজ দ্বারাই কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। সুতরাং কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গঠনে ক্লজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এখন ক্লজ তাহলে কি হচ্ছে? বলছে আ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস কন্টেইনিং আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট। তাহলে এটা গ্রুপ অফ ওয়ার্ডস ফাংশনিং অ্যাজ আ মেম্বার অফ আ কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। এটা হলো বড় কথা। তাহলে হচ্ছে একটা সাবজেক্ট এবং প্রেডিকেট যুক্ত এক গ্রুপ ওয়ার্ড যেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের একটা পার্ট বা মেম্বার হিসেবে কাজ করবে, তাই না? তাহলে ক্লজ হলো একটি সেন্টেন্সের, বিশেষত কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের সেই অংশ যার সাবজেক্ট সহ একটি ফাইনাইট ভার্ব থাকে এবং সাথে অন্যান্য মডিফায়ার উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে। ওটা নিয়ে কথা না, কথা হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে, কখনো কোনো সাবজেক্ট নাও থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব অবশ্যই কি হবে? বলো। ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে। তাহলে একটা সেন্টেন্সে যদি 3টা ফাইনাইট ভার্ব পায় তাহলে কয়টা ক্লজ হবে বলো তো? দুইটা ক্লজ। দুইটা ক্লজ। না, 3টা। যতগুলো ফাইনাইট ভার্ব
ততগুলো ক্লজ, এটা মনে রাখবা। কারণ কি, এক একটা ক্লজের ভিতরে এক একটা ফাইনাইট ভার্ব থাকবে। অতএব ফাইনাইট ভার্ব ছাড়া সেটা তো ক্লজ হবেই না, সেটা ফ্রেজ হয়ে যাবে। সুতরাং আমরা দেখব যে এক একটা ক্লজ মানে এক একটা ফাইনাইট ভার্ব। যদি 3টা ফাইনাইট ভার্ব থাকে তাহলে 3টা ক্লজ আছে, 4টা ফাইনাইট ভার্ব থাকলে সেখানে 4টা ক্লজ আছে। কারণ আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবো তখন অনেক জটিল সেন্টেন্স পাবো রিডিং স্কিলসে। যদিও ফার্স্ট ইয়ারে আমরা একটু ছোটো ছোটো পাবো, অতটা জটিলতা আসবে না। তখন আমাকে ক্লজটা ধরতে, এবং সেন্টেন্সে আসে, পরীক্ষাতে আসে যে আন্ডারলাইন করা ক্লজটা কি ক্লজ, বা এটা যাতে কি জাতীয় সেন্টেন্স। স্যার আমার একটু হ্যাঁ বলো। হুম, স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। যেমন আই অ্যাম পোর বাট আই অ্যাম হ্যাপি, হ্যাঁ, এখানে তো দুইটা ফিনাইট ভার্ব, কিন্তু এখানে ক্লজ তো একটাই, তাই না? কিভাবে ক্লজ যে আই অ্যাম পোর বাট আই অ্যাম হ্যাপি, আচ্ছা তো দাঁড়াও, দুইটা ফিনাইট ভার্বের একটা ক্লজ। আমাকে বলতে দাও, তোমাকে কে বলেছে এটা একটা ক্লজ? কোথায় পেয়েছো তুমি এটা, বলো। আই অ্যাম পোর বাট আই অ্যাম হ্যাপি, এখানে কিভাবে তোমার একটা ক্লজ হলো? এখানে কয়টা সেন্টেন্স তুমি সিম্পল সেন্টেন্সের মতো কয়টা পেয়েছো? 3টা না, দুটা না? আই অ্যাম পোর এটা একটা, জি স্যার। আই অ্যাম হ্যাপি এটাও একটা, তাহলে 2টা ক্লজ আছে, তার মধ্যে একটা কনজাংশন আছে, তাই না? তাহলে এটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে কয়টা ক্লজ আছে বলো? 2টা ক্লজ। এখানে ও জি স্যার, এবার বুঝতে পারছি, দুটা আমার ক্লজ একটু আছে। বোঝার ভুল হচ্ছিল। হ্যাঁ, ওই জন্য আমি তোমাকে সেটাই বলতে চাচ্ছি। আমি কেন একই কথা বারবার বলছি, কারণ আমি বুঝতেছি যে তোমাদের মধ্যে কেউ না কেউ একটু মনে হয় মিস্টেক করে ফেলতে পারো। এই জন্য কয়েকবার আমি কথাগুলো কিন্তু বললাম, হ্যাঁ, যে আমি শুধু ভাববো যে একটা করে সিম্পল সেন্টেন্সের মতো কিছু আছে কিনা, ঠিক আছে তো? তার মানে একটা ক্লজ ওইটা, এবং দেখবো তার মধ্যে কনজাংশন দিয়ে কোনো কিছু যুক্ত করে আছে কিনা। হ্যাঁ, এবং তার ভিতর থেকে আমি অনেকগুলো যুক্ত করতে পারি। যেমন হচ্ছে আই অ্যাম রিডিং আ বুক, ঠিক আছে? আই অ্যাম রিডিং আ বুক, এটা কি একটা সিম্পল সেন্টেন্স না? যদি শুধু এইটুকু ধরি আমি, বলো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে ওই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার পেয়েছি মানে, এবং সেটা একটা বড় সেন্টেন্সের অংশ মানে সেটা একটা ক্লজ। এখন ক্লজের প্রকারভেদ আছে, সেটা নিয়ে কথা পরে, কিন্তু ক্লজটা আমি আপাতত চিনতে পারছি কিনা। এবং প্রত্যেকটা সেন্টেন্স যখন আমি পড়বো আমার টেক্সটগুলোতে, তখন এভাবে করে আমাকে বিষয়গুলোকে ধরতে পারতে হবে আলাদা করে। হ্যাঁ, আচ্ছা, তো সেটাই আমরা একটু দেখলাম যে ক্লজ হলো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ। যেহেতু সেন্টেন্স গঠন অনুসারে কয় প্রকার বলো তো? সেন্টেন্স গঠন অনুসারে কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, 3 প্রকার। তার ভিতরে তো সিম্পল সেন্টেন্স আমরা পড়েই ফেলেছি। সিম্পল সেন্টেন্সের 9টা স্ট্রাকচার হয়, তাহলে ওইগুলো বাদ দিলে আমাদের সিম্পল সেন্টেন্স কখনোই ক্লজের সাথে আসে না। সিম্পল সেন্টেন্স ধরে কেউ বলবে না যেখানে ক্লজ চিহ্নিত করো। সিম্পল সেন্টেন্সে আমরা ফ্রেজ চিহ্নিত করতে পারি, ঠিক আছে? ফ্রেজ, কিন্তু ক্লজে এসে কিন্তু কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে এসে আমাদের ক্লজ চিহ্নিত করতে হবে। যদিও প্রত্যেকটা ক্লজের ভিতরে আলাদা আলাদা করে ফ্রেজ আছে, সেটা আলাদা বিষয়। তো দেখো এই সেন্টেন্সটা যদি আমরা একটু খেয়াল করি, যে উই শুড মেনটেন আ ব্যালেন্স ডায়েট সো দ্যাট উই ক্যান লিভ আ হেলদি লাইফ। হ্যাঁ, তাহলে উই শুড মেনটেন আ ব্যালেন্স ডায়েট সো দ্যাট উই ক্যান লিভ আ হেলদি লাইফ। তাহলে এখানে কয়টা ক্লজ আছে বলো তো? দুইটা। এখানে দেখো, উই শুড মেনটেন আ ব্যালেন্স ডায়েট এটা একটা, আর সো দ্যাট উই ক্যান লিভ আ হেলদি লাইফ এটা একটা, ঠিক আছে? তাহলে একটা আমরা পেলাম, একটি হলো দেখো এইটা, আর একটা হলো এটা। তাহলে এখন দেখো প্রত্যেকটা সেন্টেন্সের আবার কি আছে, প্রত্যেকটা ক্লজের কি আছে? সাবজেক্ট আছে উই, প্রেডিকেট অংশে কি আছে? শুড মেইনটেইন আ ব্যালেন্স ডায়েট, যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে শুড মেইনটেইন, আর অবজেক্ট হচ্ছে কি? ব্যালেন্স ডায়েট। হ্যাঁ, তো সেই হিসাবে সে একটা সিম্পল সেন্টেন্সের মতো, অতএব সে একটা ক্লজ। দ্বিতীয়তেও যদি আমরা দেখি উই, এই যে উই ক্যান, হ্যাঁ, উই ক্যান লিভ আ হেলদি লাইফ, যার মধ্যে ফাইনাইট ভার্ব আছে কি? ক্যান লিভ, অ্যান্ড অবজেক্ট হচ্ছে হেলদি লাইফ। এইভাবে আমরা কিন্তু ক্লজ বের করতে পারছি। মূল কথা হলো ক্লজ মানে ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট তার উল্লেখ নাও থাকতে পারে। যেমন ডু অর ডাই, ডু অর ডাই, ধরো এটা ডু অর ডাই, এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? তো এটা শুধু ভার্ব দিয়ে গঠন হয়ে গেছে, কারণ এখানে সাবজেক্ট উজ্জ আছে, ঠিক আছে? তো এখানে কি ডু জি স্যার। ডাই, এটা কি? এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। ডু দিয়ে কিন্তু একটা ক্লজ, আবার ডাই দিয়ে একটা ক্লজ। টোটাল এখানে কয়টা ক্লজ আছে বলো তো? 2টা ক্লজ। এখন বিষয়টা আমাদের কনজাংশন নিয়ে প্রথমত ভাবতে হবে, কারণ আমাদের ক্লজের যে সেন্টেন্সগুলো সেগুলো আমরা 9টা সেন্টেন্স স্ট্রাকচারে পেয়ে গেছি, ওটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে কনজাংশনগুলো দিয়ে আমাদের কী কী সেন্স বোঝাচ্ছে সেটা বুঝতে পারলেই আমাদের ক্লজ নিয়ে কোনো ঝামেলা হবে না। তো ভালো কথা, আমরা ধীরে ধীরে একটু আগায় যাই। তো এখানে আমি কিছু সেন্টেন্স দিয়েছি। আমি যদি তোমাদের একটা সেন্টেন্স দিই, হোয়েন ইউ উইল বি ফ্রি ইউ মাস্ট কল মি,
এখানে তাহলে হোয়েন ইউ উইল বি ফ্রি ইউ মাস্ট কল মি, দুইটা সেন্টেন্স আছে, তাই না? দুটা ক্লজ আছে। তো এইভাবে আমি তোমাকে এখন একটা ক্লজ বাছাই করতে বলি, যদি এর মধ্যে বাছাই করতে পারো। যেমন দ্য স্টোরি দ্যাট উই রেড yesterday is written by William Somerset MAU Mogham। এখানে বলো তো কয়টা ক্লজ আছে? দুইটা। একটা। কে বললে একটা, কে বললে দুইটা? তাহলে দুইটা। দুইটা। কেন দুইটা? স্যার এখানে রিড একটা ফাইনাইট ভার্ব, ইজ আরেকটা ফাইনাইট ভার্ব, তাই এখানে দুইটা ক্লজ আছে। হ্যাঁ, তাহলে রিড একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, মিলে এটা একটা ভার্ব ফ্রেজ আমরা একসাথে ধরবো। তাহলে এইটা তাহলে নিশ্চয়ই বুঝতে হচ্ছে যে রিড দিয়ে একটা ক্লজ আছে। তাহলে রিড দিয়ে ক্লজ কোনটুকু হবে? শুধু রিডের উপর ভিত্তি করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটুকু হবে বলো? উই রিড ইয়েস্টারডে। হ্যাঁ, উই রিড ইয়েস্টারডে। হ্যাঁ, তাহলে এই দ্যাট থেকে ধর, যেহেতু কনজাংশন আমার দরকার, তাহলে দ্যাট উই রিড ইয়েস্টারডে এইটা হলো একটা ক্লজ আমাদের, ঠিক আছে তো? তাহলে দ্যাট উই জি, স্যার। রিড ইয়েস্টারডে একটা ক্লজ, আর দ্য স্টোরি ইজ রিটেন বাই সমারসেট মম, তাই তো? এটা একটা ক্লজ। টোটাল হলো দুটা ক্লজ। তাহলে দ্য স্টোরি ইজ রিটেন বাই উইলিয়াম সমারসেট মম, এইটুকুকে যদি আমি আলাদা করে লিখি তাহলে এরকম হয় না? দ্য স্টোরি ইজ রিটেন বাই উইলিয়াম সমারসেট মম, ঠিক আছে তো? তো এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটার অ্যাক্টিভে না আছে প্যাসিভে আছে বলো তো? প্যাসিভে। Passive এ। প্যাসিভ ভয়েস, তাই না? এটা প্যাসিভ ভয়েস। কিভাবে প্যাসিভ ভয়েস? বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট ভার্বের past পার্টিসিপল। participle আছে। আর স্টোরিটা নিশ্চয় নিজে লিখতে পারে না, উইলিয়াম সমারসেট মমের দ্বারা লেখা হয়েছে। আর একটা হচ্ছে কি, উই রেড ইয়েস্টারডে। দেখো এটা একটা সেন্টেন্সটা আমরা গতদিন পড়েছিলাম। এটা একটা সেন্টেন্স, দেখো আমরা বার করে ফেলছি দুইটা সেন্টেন্স। এখন শুধুমাত্র এই দুটাকে আমরা যুক্ত করেছি কি দিয়ে? একটা কনজাংশন দিয়ে। এখানে কনজাংশনটা কে বলো তো? দ্যাট। এই যে দ্যাটটা, তাই তো? এই দ্যাটটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে তো? আমরা পড়বো আস্তে আস্তে এগুলো কখন আমরা কীভাবে ইউজ করবো। এই রিলেটিভ প্রোনাউন দিয়ে এই ক্লজটাকে আমি যাকে মডিফাই করছি তার পাশে বসাইছি। তার মানে আমি যখন এই জিনিসটাকে কি করেছি, দ্যাট উই রেড ইয়েস্টারডে, মানে যে গল্পটা আমরা গতদিন পড়েছিলাম, তাহলে বাংলাটা কিরকম হচ্ছে দেখো, যে গল্পটা আমরা গতকাল পড়েছিলাম সেটা উইলিয়াম সমারসেটের লেখা, ঠিক আছে তো? তাহলে দেখো আগে ক্লজের, হ্যাঁ, যে গল্পটা আমরা, তাহলে দ্যাট মানে যে, দ্য স্টোরি মানে গল্পটি, তাহলে যে গল্পটি আমরা গতকাল পড়েছিলাম সেটা উইলিয়াম সমারসেটের দ্বারা লেখা বা উইলিয়াম সমারসেটের লেখা, এইভাবে কিন্তু আমরা পেয়েছি। তাহলে দেখো এখানে আমরা দুটা ক্লজ হবে, তাহলে একসাথে একটা তথ্যকে আমরা কীভাবে দিতে পারি? আলাদা আলাদা করে লিখলে কেমন লাগে? হ্যাঁ, যদি আমরা বলি দেখো এটা দ্য স্টোরি ইজ, আমি ধরে এরকম লিখলাম, দ্য স্টোরি ইজ রিটেন বাই উইলিয়াম সমারসেট মম, উই রেড ইট ইয়েস্টারডে। দুটার অর্থ ঠিক আছে, কিন্তু দুটা কাটা কাটা সেন্টেন্স হওয়ার কারণে এর ভিতরে যে কোহেশন বলে একটা বিষয় থাকে, একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা কি কাটা মনে হচ্ছে না বলো তো? জি স্যার। দেখো জি, স্যার। এই সেন্টেন্সটা পড়তে আমাদের কতখানি সাবলীল লাগে, আর এই সেন্টেন্সটা পড়তে কি আমাদের একটু কাটা লাগে। হ্যাঁ, তাহলে যে গল্পটা গতকাল আমরা পড়েছিলাম সেটা উইলিয়াম সমারসেটের লেখা, আরটা বলছি কি, গল্পটি উইলিয়াম সমারসেটের লেখা, আমরা এটা গতকাল পড়েছিলাম। দেখো দুটার তথ্য একই, কিন্তু এটা একবারে যেমন গুছিয়ে বলা গেল, এটা একটু আমাকে কেটে বলতে হচ্ছে দুটো তথ্য। ওই জন্য কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে উত্তর লিখলে একটু স্ট্যান্ডার্ড হয়, বুঝতে পেরেছো? একটু স্ট্যান্ডার্ড হয়। আমরা এইভাবেও লিখতে পারতাম, আমরা এভাবেও লিখতে পারি। তাহলে কোনটা লিখলে পরে তোমার ইংলিশের এক্সপিরিয়েন্সটা বেশি প্রকাশ করতে পারবা? কোনটা? সিম্পল সেন্টেন্সে? প্রথমটা। হ্যাঁ, প্রথমটা। তাহলে ওইভাবে তোমাকে কিন্তু লেখা শিখতে হবে। তুমি যখন লিখবা তখন তোমার ওই রকম কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থাকতে হবে, মনে থাকবে তো? জি স্যার। ওকে, জি স্যার। তারপরে দেখো এখন আমরা চলে আসি, এখানে অনেকগুলো আছে, আমি তো তোমাদের কিছু কাজ দিলাম, এই শিটটা তো আমি দিয়ে দিব। এই শিটের যে এক্সারসাইজগুলো থাকবে সেই এক্সারসাইজগুলো তোমরা একটু খাতায় করবা, মনে থাকবে তো? যেমন হচ্ছে এখন নিম্নের সেন্টেন্সগুলো থেকে ক্লজ এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই চিহ্নিত করো অংশটা তোমরা কিন্তু একটু করে ফেলবা।
বাসায় একটু প্র্যাকটিস করবা, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আগামী ক্লাসে জিজ্ঞাসা। যেমন একটা এখন যদি এই সেন্টেন্সটা আমি তোমাদের এখন করতে বলি, দেখো তোমরা এখন পারবো না, যেহেতু আমি একটা সেন্টেন্স দেখিয়ে আসলাম কিছুক্ষণ আগে। বলছে দ্য নিউজ দ্যাট ইজ অন দ্য নিউজ হেডলাইন ইজ ট্রু। তাহলে দ্য নিউজ দ্যাট ইজ অন দ্য নিউজ হেডলাইন ইজ ট্রু। দেখো তো এখানে কয়টা ক্লজ আছে? দুইটা। কি কি? দুইটা দ্যাট একটা ইজ হচ্ছে অন দ্য নিউজ হেডলাইন, আরেকটা হচ্ছে গিয়া দ্য নিউজ ইজ ট্রু। তাহলে দ্যাট ইজ অন দ্য নিউজ হেডলাইন, তাই তো? দ্য নিউজ, তার মানে কি, যে নিউজটি নিউজ হেডলাইনে আছে সেটা সত্যি, ঠিক আছে তো? তাহলে যে নিউজটি নিউজ হেডলাইনে আছে সেটা সত্যি, ব্যাপারটা এরকম। তো এইভাবে আমরা মাঝখানে ক্লজ পেতে পারি, পরবর্তীতে ক্লজ পেতে পারি, বিভিন্নভাবে আমাকে ক্লজগুলোকে চিহ্নিত করতে হবে। এখন আসি আমরা টাইপস অফ ক্লজেস, ঠিক আছে তো? এই টাইপস অফ ক্লজ নিয়ে অনেক বই অনেক রকম আলোচনা করা আছে। আমি আপাতত যেভাবে বলছি এভাবেই তোমরা মেনটেন করবা, ঠিক আছে তো? কারণ ক্লজের প্রকারভেদ নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের আছে, ওটা নিয়ে মাথা গরম করার কিছু নেই। তোমরা যখন বিভিন্ন বই পড়বা তখন একটা বেসিক আইডিয়া এমনিতে পেয়ে যাবা। তো আমি আপাতত যেভাবে বলছি তোমরা সেভাবেই করবা। তাহলে ক্লজ হচ্ছে কয় প্রকার বললাম বলো? ক্লজেস আর মেনলি টু টাইপস। কেন? কারণ প্রত্যেকটা ক্লজের একটা বেসিক ক্লজ থাকে যার সাথে আর একটা জিনিসকে জুড়ে দিতে হয়। দেখো তো এই সেন্টেন্সটা যখন আমরা লিখেছি, দ্য স্টোরি দ্যাট উই রেড ইয়েস্টারডে ইজ রিটেন বাই উইলিয়াম সমারসেট মম। আচ্ছা, এর থেকে যদি এটাকে বাদ দিই তাহলে এটা কি পূর্ণাঙ্গ সেন্টেন্সকে অর্থ দিচ্ছে না? একটা নির্দিষ্ট অর্থ দিচ্ছে না? বলো তো। জি স্যার দিচ্ছে। জি স্যার কিন্তু যদি আমি এইটুকুকে বাদ দিই, দ্য স্টোরি বাদ দিলাম আর এইটুকুকে বাদ দিলাম, তাতে কি সে পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে? না স্যার। না স্যার দিচ্ছে না। তার মানে এই ক্লজটার পূর্ণাঙ্গ অর্থ করতে হলে তাকে আরেকটা ক্লজের মধ্যে ঢোকাতে হবে, ওর সাথে যুক্ত করতে হবে। তার মানে ক্লজ হচ্ছে দুই ধরনের, একটা ক্লজের সাথে আরও কিছু ক্লজ যুক্ত করে আমরা অতিরিক্ত তথ্য দিতে পারি, কিন্তু একটা ক্লজকে আমরা সবসময় বেস ক্লজ হিসেবে ধরি। যেমন আই অ্যাম পোর বাট আই অ্যাম হ্যাপি। তার মানে কনজাংশন সহ যে ক্লজ থাকবে ওটাকে আমরা ধরে নিব আলাদা। যে ক্লজটা কনজাংশনের সাথে থাকবে বা কনজাংশন পরবর্তী যে ক্লজটা হবে সেইটাকে আমরা আলাদা ধরবো, দিয়ে কোনটুকু বাকি থাকে সেটুকুকে আমরা একটা ক্লজ ধরবো। একটা সেন্টেন্সে অনেকগুলো কিন্তু ক্লজ থাকতে পারে, তার ভিতরে সবসময় একটা থাকে হচ্ছে বেস ক্লজ। বেস মানে কি? প্রধান ভিত্তি। যেমন আমাদের বিল্ডিংয়ের ভিত্তি হয় না বলো? একটা বিল্ডিং বানাতে গেলে কী করতে হয়? একটা ফাউন্ডেশন দিতে হয় নাকি? তো ঠিক ওইভাবে একটা সেন্টেন্স কমপ্লেক্স বা কম্পাউন্ড লেখার সময় একটা ফাউন্ডেশন ক্লজ থাকে, যার সাথে আমরা আরও অন্যান্য ক্লজ কিন্তু যুক্ত করে ক্লজটাকে আমরা বড় করতে পারি। তাহলে যেটা হচ্ছে ফাউন্ডেশন ক্লজ সেইটাকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বললাম বলো? ইন্ডিপেন্ডেন্ট সে clause। স্বাধীন, সে অন্যের উপরে ডিপেন্ডেন্ট না, সে নিজেই। ওই যে বললাম যে আমরা যখন এটাকে বাদ দিয়েছিলাম, এই যে দ্যাট উই রেড, এটাকে যখন বাদ দিয়েছিলাম তখনও কিন্তু তার সব কিছু ঠিক ছিল, ঠিক আছে তো? অতএব এটা হলো কি একটা স্বাধীন স্যার। clause। হ্যাঁ বলো। স্যার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কে প্রিন্সিপাল ক্লজও বলে না? ওটা পরে আসতেছি, ওটা পরে, কারণ ওটা পরে আসো। ওই জন্যই বলতেছি যে আমি যেভাবে বলতেছি আগে সেভাবে খেয়াল করো, পরে তুমি বুঝতে পারবা যে আমরা আলোচনা করার উদ্দেশ্যটা কি, ঠিক আছে তো? আগে ইন্ডিপেন্ডেন্ট স্যার। আসো। তাহলে বললাম কি, ইন্ডিপেন্ডেন্ট বা বেস ক্লজ, তারপরে হচ্ছে আমরা ওটাকে কি করলাম, আবার একটা করে কি লাগাইছিলাম বলো? এর সাথে একটা করে ডিপেন্ডেন্ট ক্লজ লাগাইছিলাম নাকি? ডিপেন্ডেন্ট ক্লজ কে ছিল এই জায়গাতে? দ্যাট উই রিড ইয়েস্টারডে। এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তাহলে এখানে আমরা পেয়েছি, দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি বলছে? অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফাংশন অন ইটস ওন টু মেক আ মিনিংফুল সেন্টেন্স অ্যান্ড লুকস মাস লাইক আ রেগুলার সেন্টেন্স। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো সেই ক্লজ যে স্বাধীনভাবে নিজের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে। দেখো, হি ইজ আ ওয়াইজ ম্যান এভরিবডি রেসপেক্ট হিম, অথবা হি ইজ আ ওয়াইজ ম্যান হুম এভরিবডি রেসপেক্ট। এই দুটার ক্ষেত্রেই দেখো প্রথম সেন্টেন্সটির প্রথম ক্লজটি হি ইজ আ ওয়াইজ ম্যান অ্যান্ড দ্বিতীয় ক্লজটি এভরিবডি রেসপেক্ট হিম আলাদাভাবে নিজের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। খেয়াল করো কেন? দেখো, হি ইজ আ ওয়াইজ ম্যান অ্যান্ড এভরিবডি রেসপেক্টস হিম, এই দুটা কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে তো? কিন্তু হি ইজ আ ম্যান হুম এভরিবডি রেসপেক্ট, এইখানে কেন আমি ওইভাবে বলেছি আগে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, কেন আমি ওইভাবে খেয়াল করলাম? একটা বিষয় খেয়াল করো,
যে আমাদের সেন্টেন্সের যে পার্ট হবে মনে থাকবে, যেমন আমি বলছি কি এই জায়গায় সেন্টেন্স লিখছিলাম না যে আই অ্যাম রিডিং আ বুক অ্যান্ড মাই লিটল সিস্টার ইজ প্লেইং উইথ হার টয়েস। দেখো তো এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটার কোনোভাবে লিঙ্ক আছে কিনা, কোনোভাবে লিঙ্ক আছে কিনা? না স্যার। কোনো লিঙ্ক নাই কিন্তু। এই সেন্টেন্স আলাদা, এই সেন্টেন্স আলাদা। মনে করো দুই ভাই, ঠিক আছে তো, এক বাপের দুই ভাই, বাপ মারা যাওয়ার কারণে এখন বাড়ির জমি দুইজনকে ভাগ করে দেওয়া হয়েছে। ভাগ করে দেওয়া হয়েছে কি দিয়ে? প্রাচীর দিয়ে। আর এই প্রাচীরটা হলো এই এন্ড। অতএব আই অ্যাম রিডিং আ বুক, এটা একটা ভাইয়ের অংশ, মাই লিটল সিস্টার ইজ প্লেইং অংশে এটা একটা অংশ। অতএব দুইটা কিন্তু এখানে স্বাধীন ক্লজ। কি বললাম? এরা দুইজনই স্বাধীন, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। বলো, কি বুঝতে পারছো? জি স্যার। আর ডিপেন্ডেন্ট মানে বুঝতে হবে কি জানো? ডিপেন্ডেন্ট মানে হচ্ছে সেন্টেন্সের কোনো না কোনো অংশ হিসাবে যুক্ত হবে তারা। কি কি অংশ হতে পারে? সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হতে পারে, সে প্রিন্সিপাল ক্লজের অ্যাডভার্ব হতে পারে, সে প্রিন্সিপাল ক্লজের মানে অ্যাডজেক্টিভ হতে পারে, এরকম ভাবে। যেমন এই সেন্টেন্সটার ক্ষেত্রে যদি আমি ধরি, যেমন আই অ্যাম পোর বাট আই অ্যাম হ্যাপি, এটা দুটো আলাদা আলাদা। কিন্তু এই জায়গাটা একটু খেয়াল করো, দ্য স্টোরি দ্যাট উই রেড, এইটা কিন্তু এই স্টোরির অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। কোন স্টোরির কথা হ্যাঁ, এই বলছি? জন্য এটা ঠিক আছে তো, আমি কোন স্টোরির কথা বলছি এখানে বলো তো? যেটা আমি পড়েছিলাম যেটা গতকাল। আমি গতদিন পড়েছিলাম, তার মানে দ্যাটটা কিন্তু এই স্টোরিকে নির্দেশ করছে। অতএব এই অংশটুকু কিন্তু স্বাধীন না, এই অংশটুকু আমাদের প্রিন্সিপাল ক্লজের মধ্যে যুক্ত। ঠিক আছে তো, যেমন আমি যদি এটাকে ধরি, আই টোল্ড হিম দ্যাট আই ওয়াজ ইল। এখন একটু ভাবো, আই টোল্ড হিম দ্যাট আই ওয়াজ ইল, তাহলে এখানে আমি যদি মূল সেন্টেন্সটা ধরি, এই স্ট্রাকচারটা যদি আনি, তাহলে বলো তো এটা কোন স্ট্রাকচারে হবে? সাবজেক্ট হলো আই, টোল্ড হলো কি ভার্ব, হিম হলো একটা অবজেক্ট। তাহলে আমি তাকে বলেছিলাম, তাহলে আই টোল্ড, তাহলে সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে, তাই না? এরকম না ব্যাপারটা সেন্টেন্সটা? জি স্যার। এটা কি আসলে মনোট্রানজিটিভ নাকি ডাইট্রানজিটিভের সেন্টেন্স? এটা আমি তাকে কি বলেছিলাম বলো, আমি তাকে কি বলেছিলাম? ডাইট্রানজিটিভ। I told him এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আগে ক্লজের কথা পরে আসো। স্যার এটা ডাইট্রানজিটিভ। হ্যাঁ, ডাইট্রানজিটিভ। তাহলে এখানে দ্বিতীয় অবজেক্ট কোনটা? দ্বিতীয় অবজেক্ট হচ্ছে হিম। এটা তো প্রথম অবজেক্ট, তাহলে আবার দ্বিতীয় অবজেক্ট কি করে হলো? ও আচ্ছা আচ্ছা, ওটা ইনডিরেক্টের কথা বলতেছি হ্যাঁ। স্যার। দ্বিতীয়টা হচ্ছে আই ওয়াজ ইল। হ্যাঁ, দ্যাট আই ওয়াজ ইল, এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় অবজেক্ট। তাহলে আমি বলেছিলাম তাকে, কি বলেছিলাম? যে আমি অসুস্থ। তাহলে এই অংশটা কি এই সেন্টেন্সের অংশ না? এই সেন্টেন্স থেকে সেপারেট না একসাথে ওর ভিতরেই? একসাথে। তাহলে এই দ্যাট আই ওয়াজ ইল এটা কিন্তু আলাদা না, এটা বরং আমাদের এই সেন্টেন্সেরই অংশ। ঠিক আছে তো, কারণ এখানে সাবজেক্ট প্লাস ডাইট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। তার মানে এই অংশটা আমাদের প্রিন্সিপাল ক্লজের মধ্যের অংশ, ঠিক বাপের সাথে ছেলে থাকার মতো। বুঝতে পারছো? বাপ যদি ছেলে, মানে ছেলে যদি বাপের সাথে থাকে, তাহলে এখানে কে স্বাধীন? বাপ স্বাধীন না ছেলে স্বাধীন? বলো, কে কার উপর ডিপেন্ডেন্ট? ছেলে বাবার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তাহলে ছেলে বাবার প্রতি ডিপেন্ডেন্ট। তাহলে বাবা এখানে কি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? হ্যাঁ। তাহলে এই পুরোটা মনে করো হচ্ছে বাবা, আর এইটুকু মনে করো হচ্ছে ছেলে, যে ছেলেটা এখন বাবার সাথে যুক্ত। তাহলে এইটুকু হলো আমাদের মেন ক্লজের অংশ, কিন্তু এটাও তো মেন ক্লজের অংশ। এটাও কি একই পরিবারের অংশ না? এটা বলো তো, এটাও একই পরিবারের না? ছেলে কি একই পরিবারের? তো ছেলে বিয়ে হয়নি, ছেলের যেহেতু বিয়ে হয়নি, সেও এখনো বাবার সাথেই আছে, কিন্তু ছেলে তো আলাদা সত্তা। ছেলে আলাদা সত্তা হলেও আপাতত সে কি বাবার সাথে একই পরিবারে আছে। অতএব পুরো সেন্টেন্সটাই একটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে তো, পুরো সেন্টেন্সটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, পুরো সেন্টেন্সটা আমাদের মেইন ক্লজ, কিন্তু তার ভিতরে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়ে আছে। আমরা কি এটাকে সেপারেটলি বলতে পারবো? দ্যাট আই ওয়াজ ইল মূল সেন্টেন্স থেকে সেপারেট করতে পারবো? বলো, না স্যার। পারবো না। না স্যার। তাহলে এইটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। এটাকে বলা হচ্ছে কি ডিপেন্ডেন্ট, যে
অন্য ক্লজের মধ্যে ঢুকে আছে। কিন্তু এই জায়গাতে ভাবো তো, এই দুইটা সেন্টেন্সে কি দুটার মধ্যে কোনো কানেকশন আছে? বলো। না স্যার দুটা কিন্তু আলাদা আলাদা। অতএব এখানে আবার দুটা সেন্টেন্সই হচ্ছে কি, মানে দুটা ক্লজই হচ্ছে কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট হতে হলে কারোর ভিতরে থাকতে হবে, বুঝতে পেরেছো? কারণ এটা হচ্ছে কি, দেখো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হচ্ছে কি ডাই ট্রানজিটিভ প্লাস ভার্ব প্লাস ইন্ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট Plus অবজেক্ট, direct আর একটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিও লিখলাম, ডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট কোনটা? এই ডিরেক্ট অবজেক্ট কোনটুকু? এই দ্যাট আই ওয়াজ, দ্যাট আইএনজি তার মানে পুরো সেন্টেন্সের মধ্যে সে অংশ। কিন্তু এই জায়গায় কি এরকম কোনো ব্যাপার আমি আনতে পারবো বলো তো? যেমন না সাবজেক্ট স্যার প্লাস হচ্ছে ভার্ব, মানে কি মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? দেখো সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে এ আবার আলাদা হয়ে গেছে। আবার এখানে অ্যান্ড দিয়ে সাবজেক্ট প্লাস মানে কি বলবো, ইনট্রানজিটিভ ভার্ব, তাই তো, প্লাস হচ্ছে প্রিপোজিশনাল একটা অবজেক্ট। দেখো তো, তাহলে এই দুটা সেন্টেন্স কিন্তু দুটা একদম সেপারেট। এরকম সেপারেট থাকলে এবং কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না থাকলে আমরা তাদেরকে বলবো হচ্ছে কি, ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ক্লজ ঠিক আছে তো? জি স্যার। দেখো সবাই বুঝেছো কিনা, ঘটনাটা একটু ভালো করে বুঝেছো কিনা? এখন আমি তোমাদেরকে একটু বলবো, এখন বলতে হবে যে এই জায়গায় ডিপেন্ডেন্ট দুটাই, মানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, নাকি দুটাই ডিপেন্ডেন্ট নাকি দুটাই ইন্ডিপেন্ডেন্ট, এরকম একটু বিষয় করে বলবা। হ্যাঁ, দেখো প্রথমে বললাম যে হোয়াট হি সেইড ইজ নট ট্রু। এখানে কয়টা ক্লজ আছে বলতে পারবা? একটা একটা। না স্যার দুইটা কি করে বুঝলো দুইটা? স্যার এখানে সেইড একটা ফাইনাইট ভার্ব ইজ আরেকটা ফাইনাইট ভার্ব তাহলে এখন কি করা যাবে? তাহলে সেইডের অংশ কোনটুকু? হি সেইড তাহলে হি সেইড মানে হোয়াটটাকে যুক্ত করেন, তাহলে হোয়াট হি সেইড। আর ইজ নট ট্রু এটা একটা অংশ, কিন্তু ইজ নট ট্রু এর সাবজেক্ট কে? ইজ নট ট্রু এর স্যার হি সাবজেক্ট হি কেন? হি Not. তো সেইড এর সাবজেক্ট। তাহলে ইজ নট ট্রু সত্য নয়, কোনটা সত্য নয়? হি সত্য নয় নাকি সে যা বলেছিল সেটা সত্য? যেটা সে সে যেটা বলেছে বলেছে সে যা হ্যাঁ, বলতে তার মানে এই পুরোটাই কিন্তু সাবজেক্ট, পুরোটাই কি এর সাবজেক্ট। তার মানে দেখো তো, এটা কি আলাদা নাকি এটা কি তাহলে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? এটা কি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট না? কার উপর ডিপেন্ডেন্ট? এই আমার প্রিন্সিপাল ক্লজের উপরে ইজ নট ডিপেন্ডেন্ট। কারণ এই ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে কি এই পুরোটা। তার মানে যদি আমি এটাকে সাবজেক্ট ধরি তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়ায়? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে তো? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কিভাবে হলো? এই যে ট্রু, তাই তো? ট্রু হলো কি অ্যাডজেক্টিভ, আর লিঙ্কিং ভার্ব হলো কি ইজ, আর সাবজেক্ট হলো কোনটা? এই হোয়াট হি said পুরোটা হলো What he subject। said. তার মানে হোয়াট হি সেইড এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, বরং এটা ডিপেন্ডেন্ট। আর ইজ নট ট্রু হলো কি আমাদের ডিপেন্ডেন্ট, এই সরি ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু ইজ নট ট্রু কি কমপ্লিট? না ট্রু কি কমপ্লিট? না। তাহলে আমাকে কি করতে হচ্ছে? ওই ডিপেন্ডেন্ট ক্লজকে নিয়েই আমাকে প্রিন্সিপাল মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে কি করতে হচ্ছে? কমপ্লিট করতে হচ্ছে। বুঝতে পারছো? তার মানে তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ, দুটোই ডিপেন্ডেন্ট। হ্যাঁ ডিপেন্ডেন্ট ক্লজ কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কলিজার ভিতর থাকে। বুঝতে পেরেছো? ব্যাপারটা এরকম ধরে নিবা। তার মানে এটুকু ভাবো যে ছেলে এখনো বিয়ে শাদী হয়নি, তাই এখনো সে বাবার ইয়াতে হোটেলে বসে খাচ্ছে, অতএব বাবার কি পরিবারের একটা অংশ। ছেলে এখনো কি ডিপেন্ডেন্ট। মনে থাকবে তো? স্যার হ্যাঁ বলো। জি স্যার। কোন অংশটুকু ডিপেন্ডেন্ট এবং কোন অংশটুকু ইন্ডিপেন্ডেন্ট এই জায়গাটা আমার ক্লিয়ার হলো না। যে অংশটুকু হচ্ছে মেইন সেন্টেন্স, যে অংশটুকু হচ্ছে মেইন সেন্টেন্স সেটা হবে কি ইন্ডিপেন্ডেন্ট, আর যে অংশটুকু ওই মেইন সেন্টেন্সের অংশ হবে সেটা হবে ডিপেন্ডেন্ট। বলো, এই হোয়াট হি সেইড এটার অংশ কি এইটা নাকি এটার অংশ এইটা? কোনটা বলো তো, কে কার অংশ? হোয়াট হি সেইড এর অংশ হলো ইজ নট ট্রু।
হুম, না স্যার, ইজ নট ট্রু এর অংশ হচ্ছে হোয়াট হি সেড। হোয়াট ইজ সেইড। স্যার এই দুইটার মধ্যে একটু কনফিউশন লাগতেছে। কি কনফিউশনে পড়লা বলো স্যার শুনি এই এবার। দুটাই ডিপেন্ডেন্ট ক্লজ না? দুটাই কিভাবে ডিপেন্ডেন্ট হয়? এটা প্রথমটা না, ডিপেন্ডেন্ট আর প্রথমটা তো দ্বিতীয়টা হচ্ছে হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। এটার ভিতর দুটো অংশ আছে, সাবজেক্ট আছে আবার কমপ্লিমেন্ট আছে, তাই না? তাহলে এই অংশটা এর কি হিসাবে বসেছে? পুরো অংশ হিসাবে বসছে, লাল লাল কালি দিয়ে যেটা হোয়াট ইজ সেইড, এটা তো এর সাবজেক্ট হিসেবে বসছে, মাত্র একটা অংশ। তাহলে তাহলে কি এই সাবজেক্টের সাথে এরা ডিপেন্ডেন্ট করতেছে নাকি এদের সাথে সাবজেক্ট ডিপেন্ড করছে, কোনটা বলো তো? একটা সেন্টেন্সের কলিজাকে, সাবজেক্ট ডিপেন্ড হ্যাঁ করছে। সাবজেক্ট ডিপেন্ড, তাহলে সাবজেক্ট হিসেবে যে বসবে সেই তো ডিপেন্ড করবে নাকি, বলো? জি স্যার। নাকি এখনো জি বোঝোনি? স্যার। এখনো বোঝোনি? জি স্যার, বুঝতে পারছি। কি বুঝলা বলো? এখনো কনফিউশন কিসের জন্য সেটা আমি শুনি। স্যার ইজ নট ট্রু এটার হচ্ছে সাবজেক্ট হচ্ছে ওই হোয়াট হি সেইড, এটা হচ্ছে জাস্ট সাবজেক্ট। হ্যাঁ যেহেতু এটা সাবজেক্ট এই জন্য ইজ নট ট্রু এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইজ নট ট্রু এটার উপর ডিপেন্ড করতেছে হলো হোয়াট হি সেইড, এই জন্য হ্যাঁ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট হ্যাঁ ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এই ডিপেন্ডেন্ট ক্লজটা সহ আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে এক করে ফেলছি, তাহলে পুরো মিলেই কিন্তু একটা সেন্টেন্স, তাই না? পুরোটা মিলেই কি সেন্টেন্স না, বলো? জি স্যার। যদি আমি জি বলি স্যার। এখন ডিপেন্ডেন্ট ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কতটুকু, তাহলে তুমি কি কি বলবা? শুধু কি ইজ নট ট্রু বলবা নাকি হোয়াট ইজ সেইড ইজ নট ট্রু না পুরোটা স্যার, বলবা? হোয়াট হি সেইড ইজ নট ট্রু। হ্যাঁ পুরোটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ ওই হোয়াট ইজ সেইড এটাও তো এই ক্লজের অংশ আমার, তাই না? এটা আমার এই ক্লজের কিন্তু জি অংশ হয়ে স্যার। যাচ্ছে। কিন্তু যখন আমি বলছি ডিপেন্ডেন্ট ক্লজ কতটুকু, তখন কোনটুকু বলবা? ডিপেন্ডেন্ট ইজ ক্লজ নট হোয়াট হি সেইড স্যার এটা। হ্যাঁ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তোমরা বারবার এই ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট এটা বুঝতেছো না মনে হয়। এটার মিনিংই তোমরা এখনো বোঝো না মনে হয়। ডিপেন্ডেন্ট কি নির্ভরশীল, আর ইন্ডিপেন্ডেন্ট কি বলো? স্বাধীন। স্বাধীন। হ্যাঁ তাহলে ছেলের এখনো বিয়ে হয়নি, ছেলে এখনো বাপের হোটেলে খায়, তাহলে কে স্বাধীন এই জায়গায় বলো? ছেলে? বাবা। সেলের ডিপেন্ডেন্ট। হ্যাঁ ছেলে ডিপেন্ডেন্ট, কারণ তার উপরে সে ভর করে আছে, মানে বাবার উপরে সে ভর করে আছে। তো সেটাই বলতেছি যে এটা শুধুমাত্র আমাদের মেন ক্লজের সাবজেক্ট হিসেবে কাজ করছে। অতএব এইটাকে তো আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো না, সে হচ্ছে কি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট হিসাবে সে প্রিন্সিপাল ক্লজের একটা পার্টকে গঠন করছে, সে পার্টটা কি সাবজেক্ট। অবজেক্টও গঠন করতে পারে কেমন? স্যার, হ্যাঁ বলো। স্যার সাবজেক্ট কি সেন্টেন্সের প্রেডিকেট অংশের সাথে অংশের উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ সাবজেক্টের সাথে প্রেডিকেট না থাকলে পারে কি বলো? এইটা কোনোভাবে, এখন আমি এটা বাদ দিলাম, তুমি এটা সেন্টেন্সে করো না, করো তো। এটা কি ফুল সেন্টেন্স? না স্যার, একটু মাথাটা হালকাভাবে খাটাও না, এত জটিল করে ভাবতে গেলে তো জটিল। এটা তুমি মিনিং করো তো দেখি। শুধু সাবজেক্ট দিয়ে কখনো সেন্টেন্স হয় না। হুম এটুকু দিয়ে হবে? শুধু হবে হোয়াট ইজ সেইড এটুকু বলে তুমি কি মিনিং করবা বলো? বলো। জি স্যার, ভার্ব ছাড়া তো সেন্টেন্সই হবে না। তাহলে এইটাকে যখন আমি আনতেছি ইজ নট ট্রু, তখন কি আমার একটা কি কি দাঁড়ালো এই জায়গায়? ইজ হলো আমার ভার্ব, আর এইটুকু হলো কি আমার সাবজেক্ট দিয়ে। তাহলে এইটুকু কি হচ্ছে আমার? কোন অংশে বেশি পরিমাণ অংশ আছে বলো? এই অংশের ভিতরে না এই অংশের ভিতরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের? মানে বেশি পরিমাণ অংশ। স্যার ইজ নট ট্রু, হ্যাঁ, ইজ নট ট্রু এটা। স্যার এইটুকুর ভিতরে প্রেডিকেট বেশি অংশে আছে। বেশি আছে। আর এইটুকু হচ্ছে মাত্র এর একটা অংশ, তাই না? তার জন্য এ আছে এর ভিতরে ঢুকে। একটু সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো, কে কার ভিতরে আছে? ইজ নট ট্রু কি হোয়াট ইজ সেইড এর ভিতরে আছে, নাকি হোয়াট ইজ সেইড ইজ নট ট্রু এর ভিতরে আছে? হোয়াট হি সেইড হোয়াট ইজ ইজ নট এর ট্রু এর মধ্যে আছে, ইজ মধ্যে। নট ট্রু। হ্যাঁ ইজ নট ট্রু এর ভিতরে আছে। আর কি সহজ। দেখো তা উল্টা করে ফেলতেছে সবাই। স্যার আরেকটা एग्जांपल দেন। এই এক্সাম্পলটা যদি না বলতে, তাহলে আরো এক্সাম্পল দিলে কিছুই তো বুঝবা না। এটা তো সহজে বলছে যে সে যেটা বলেছিল সেটা সত্য ছিল না, এখন সে সেটা কি বলেছিল এটা তো কোনো অর্থ প্রকাশ করে না, সেও তো এটা ডিপেন্ডেন্ট, যেটা ইজ নট ট্রু এর উপর ডিপেন্ডেন্ট। সিম্পল ভাবে এটা না, আমি তো মানে সিম্পল। মানে প্যাস যে কিভাবে লাগাচ্ছ আমি নিজে বুঝতেছি না এখনো। আমি যদি বলি যে দা নিউজ ইজ নট ট্রু, তাই তো?
এটার স্ট্রাকচার কি? এটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। হ্যাঁ, তা ওই সাবজেক্টের জায়গাতে আমি জাস্ট হোয়াট ইজ সেইড বলেছি, এটা না? বলো তো, জি স্যার, এবার বুঝতে পারছি। প্লেস কি দুইজনের একই না? এটার প্লেসও যায়, এর প্লেসও জি যায়। স্যার। এটা শুধু একটা ক্লজ হিসাবে আছে, জি স্যার। এটা শুধু একটা ফ্রেজ হিসাবে আছে, কিন্তু বাকিটুকু তো একই আছে। এখন যদি এবার একটা বলি, মনে করো এরকম, এখন যদি আমি একটা অবজেক্টে বলি, মনে করো, হ্যাঁ, যে আই ওয়ান্ট দ্যাট হি কামস হেয়ার। এটা একটু বলো তো, এবার এবার তোমরা নিজেরা ভাবো। স্যার এখানে আই ওয়ান্ট দ্যাট হচ্ছে সাবজেক্ট। হি কামস হিয়ার এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর আই ওয়ান্ট ডিপেন্ডেন্ট। স্যার আই ওয়ান্ট দ্যাট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর হি কামস হেয়ার হচ্ছে ডিপেন্ডেন্ট। আরো কেউ কিছু বলো? স্যার আই ওয়ান্ট দ্যাট এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আই ওয়ান্ট দ্যাট আমি চেয়েছিলাম, আমি কি চেয়েছিলাম এটা তো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না, এই জন্য আই ওয়ান্ট দ্যাট এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর হি কামস হিয়ার এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর কেউ কিছু বলবা? আর কেউ কিছু বলবা, শুনি। আচ্ছা, এখন ভাবো, সবসময় আমি একটা জিনিস বললাম যে তোমার কনজাংশন থাকবে এমন কোনো জায়গা ধরে একটা ক্লজ ধরবো। কনজাংশন আছে, তাহলে এখানে তো নিশ্চয় একটা কনজাংশন আছে, সেই কনজাংশনটা কে? দ্যাট দ্যাট সহ ধরে আলাদা করবা, তাহলে দ্যাট সহ ধরে আলাদা করলে কেমন হয়? দ্যাট হি ওয়েন্ট হেয়ার। হ্যাঁ, দ্যাট হি ওয়েন্ট দেয়ার, বা দ্যাট হি কামস হেয়ার, এইটুকু। তাহলে আমি চাই, আমি কি চাই? সে এখানে আসে। হ্যাঁ, আমি চাই যে সে এখানে আসুক, আমি চাই যে সে এখানে, তাহলে আমি চাওয়া, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কে? এই সেন্টেন্সের সাবজেক্ট কে? আই হ্যাঁ, আই। তারপর হচ্ছে ভার্ব কে? ওয়ান্ট। তাহলে আমি চাই, তাহলে কি চাই? অবজেক্ট কে? দ্যাট হি কামস হেয়ার। হ্যাঁ, শুধু তো দ্যাট না, আমি চাই, কি চাই? যে সে আসুক। দ্যাট হি কামস হেয়ার। দ্যাট হি কামস, এটা পুরোটাই অবজেক্ট। তাহলে এই পুরোটা ওয়ান্ট ভার্বের অবজেক্ট, তাই তো? নাকি এখনো বোঝনি? জি স্যার। এটা তো ক্লিয়ার। তাহলে কি সমস্যা এখানে? যে দ্যাট, স্যার আসলে ধরতে পারতেছি না যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট। ওহো, তুমি যখন এটুকু ধরো তখন অবজেক্টটা কার হয়? অবজেক্টটা কার হয় এখানে? মানে ভার্ব কি অবজেক্টের হয় নাকি অবজেক্ট ভার্বের হয়, কোনটা হয়? অবজেক্ট ভার্বের হয়। দেখি তোমরা বলো, মানে ভার্বকে অবজেক্টে ধরবো নাকি অবজেক্টকে ভার্বে ধরবো? ভার্ব অবজেক্টকে ধরবে। মানে ভার্বের অবজেক্ট। আই ইট রাইস, আমি কি রাইসকে মূল ধরে ইটকে সাব মানে ইয়া ধরবো, গুরুত্বহীন ধরবো, নাকি ইটের সাথে অবজেক্টকে ধরবো, নাকি রাইসের সাথে ইটকে ধরবো? কাকে ধরবো বলো?
স্যার ইটের সাথে রাইস ইটের সাথে রাইস তাহলে তোমরা আগে অবজেক্টকে ধরছো, ভার্বকে তো গুরুত্বহীন ভাবতেছো। এখানে ভার্ব গুরুত্বপূর্ণ না অবজেক্ট গুরুত্বপূর্ণ আর বলো? মূলত এখানে কোনটা আর গুরুত্বপূর্ণ। ডিপেন্ডেন্ট আর কোনটা ইনডিপেন্ডেন্ট বলে না। ওহো, এইটুকু বুঝতেছো না? তাহলে অবজেক্টটা কার? ওয়ান্টেড না? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে ভার্বের যদি হয় তাহলে ডিপেন্ডেন্ট কার কে? তাহলে এই অবজেক্টটা কি ভার্বের সাথে উপরে ডিপেন্ডেন্ট না? জি স্যার। তাহলে দ্যাট হি কামস এটা তো ভার্বের উপরে ডিপেন্ডেন্ট, কারণ এই পুরোটা মিলে তো একটা ক্লজ হচ্ছে। আই ওয়ান্ট, আমি এবং ভার্ব, এটা মিলে তো একটা বড় অংশ হচ্ছে, তাই না? সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, তাহলে অবজেক্টটা কি এই ভার্বের অংশের ভিতরে পড়লো না? বলো। স্যার আমরা এতক্ষণ বাংলা হিসাবে ধরছি। তো তোমরা বাংলায় যাবে, হ্যাঁ। তোমাকে তো বাংলা বোঝায়নি। আমি তো বারবারই এই স্যার সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এটা বোঝাচ্ছি তোমাকে। এটা হচ্ছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে কি আমি কিন্তু আগে সেন্টেন্স বুঝিয়েছি কেন, মনো ট্রানজিটিভ ভার্ব, ব্রাঞ্চ। তারপর হচ্ছে কি অবজেক্ট। জি তাহলে স্যার। অবজেক্টটা কি, অবজেক্টের মধ্যে কি এরা নাকি এদের ভিতরে অবজেক্ট, কোনটা বলো? সাবজেক্ট আর মনোট্রানজিটিভের ভিতর অবজেক্ট। হ্যাঁ, তাহলে তাহলে অবজেক্ট কতটুকু সেইটুকু এবার বলো, এখানে অবজেক্ট কতটুকু? দ্যাট হি কামস হিয়ার। তাহলে এটা কি ইন্ডিপেন্ডেন্ট হবে নাকি ডিপেন্ডেন্ট হবে এই সেন্টেন্সে? এটা ডিপেন্ডেন্ট। বুঝতেছো না কেন? সাবজেক্ট যখন স্যার। ডিপেন্ডেন্ট ছিল তাহলে অবজেক্টও ডিপেন্ডেন্ট হবে। জি স্যার এখন বুঝতে পারছি। হ্যাঁ স্যার, মানে হচ্ছে ভার্বের অবজেক্ট যেটা সেটা সবসময় ডিপেন্ডেন্ট হবে। এই যে তুমি শুধু একটা জিনিস বুঝলা, কিন্তু আমি তো 9টা সেন্টেন্স স্ট্রাকচারে তো অনেক কিছু বুঝিয়েছি, কমপ্লিমেন্ট বুঝিয়েছি। মূল কথা হলো একটা সেন্টেন্সের পার্টের ভিতরে পড়লেই সে ডিপেন্ডেন্ট হবে। একটা সেন্টেন্সের পার্টের ভিতরে পড়লেই সে ডিপেন্ডেন্ট হবে। জি স্যার। কারণ এখানে এখানে এ প্রধান নাকি সাবজেক্ট ভার্ব মিলে প্রধান, কে প্রধান বলো? সাবজেক্ট ভার্ব। হ্যাঁ, তাহলে Subject সাবজেক্ট ভার্ব verb। প্রধান হয়, তাহলে সাবজেক্ট ভার্বের এটা অংশ অবজেক্ট, তার মানে এ হচ্ছে এদের ভিতরে ঢুকে আছে নাকি? এই অবজেক্টে পুরোটার ভিতরে ঢুকে আছে না? বলো। জি স্যার। তাহলে তুমি যখন এই আই ওয়ান্ট এর ফুল সেন্টেন্স বলবা তখন কি এত দূর আসবে না পুরোটা? বলো তো। জি স্যার। জি স্যার। যখন তুমি আই ওয়ান্ট ধরবা, আই হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব, আর দ্যাট হি কামস হিয়ার এটা হলো অবজেক্ট। তাহলে আমি যখন বলছি তখন পুরোটা মিলেই তো একটা সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের মধ্যে এই অংশটুকু ঢুকে আছে। ভেবে নাও, ঢুকে আছে না এটা? জি স্যার। তাহলে এখন মানে তাহলে ডিপেন্ডেন্ট কে বলো তো আবার? দ্যাট হি কামস হিয়ার। দ্যাট হি কামস হিয়ার। নিচের সেন্টেন্সের ডিপেন্ডেন্ট কে? দ্যাট হি That he ওয়েন্ট went there. দ্যাট ইউ ওয়েন্ট দেয়ার। তাহলে এবার পুরো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটুকু? হি সেইড আর আই ওয়ান্ট। হ্যাঁ, হি সেড আই ওয়ান্ট, শুধু ওইটুকু বললে হবে না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি কমপ্লিট হচ্ছে? শুধু কি আই ওয়ান্ট বললে কি সেন্টেন্স কমপ্লিট হবে? না আই স্যার, ওয়ান্ট দ্যাট হি অবজেক্ট কামস করতে হবে। হিয়ার। হ্যাঁ, তাহলে সেটা এর ভিতরে পড়ে যাচ্ছে, তার মানে ওটুকু অংশ পুরোটা, কারণ তাছাড়া তো আমার সেন্টেন্স কমপ্লিট হচ্ছে না। আমি যদি এইটুকুকে না বলি আমি আই ওয়ান্ট, কমপ্লিট হচ্ছে? বলো তো। না স্যার। তাহলে আমাকে তখন আবার পুরোটুকু বলতে হচ্ছে যে আমার সাবজেক্ট ভার্ব স্যার অবজেক্ট এখন মিলে। কি আছে? আর ওই পুরো ডিপেন্ডেন্টের ইন্ডিপেন্ডেন্টের মধ্যে ডিপেন্ডেন্ট ঢুকে আছে, বুঝোনি? হ্যাঁ, এই জায়গাটা জি খেয়াল স্যার। করতে হবে। এখানেও কি একই ঘটনা ঘটছে না? হি সেইড দ্যাট হি ওয়েন্ট দেয়ার। তাহলে এখানেও কি একই ঘটনা ঘটছে না? সে বলেছিল, জি কি স্যার। বলেছিল বলো? দ্যাট হি ওয়েন্ট দেয়ার। হ্যাঁ, সে সেখানে গিয়েছিল। তাহলে এখানেও যদি আমি এখন সেন্টেন্স স্ট্রাকচারে যাই তাহলে কি দাঁড়াবে? সাবজেক্ট প্লাস বলো মনোট্রানজিটিভ প্লাস অবজেক্ট। মনোট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট। অবজেক্ট। তাহলে অবজেক্ট কতটুকু? দ্যাট ইউ ওয়েন্ট দেয়ার। দ্যাট হি ওয়েন্ট দেয়ার। এই দ্যাট ইউ ওয়েন্ট দেয়ার পুরোটা হচ্ছে সেইড ভার্বের অবজেক্ট, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, পুরোটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভিতরে এই ডিপেন্ডেন্ট ঢুকে আছে, ঠিক আছে তো? এই জি স্যার। হলো ডিপেন্ডেন্ট ক্লজ। কি এখন বুঝতে পারছো? স্যার অনেক অনেক পরে একটা কোশ্চেন জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ বলো। মনোট্রানজিটিভ মানে আসলে কি বোঝায়? আমি এই জিনিসটা বুঝতেছি না। আগের ক্লাসগুলো করেছো বলো তো? না করলে পারে বুঝবা না, যারা করেছে তারা বুঝতে পারতেছে। এখানেই তো গ্যাপ, বললাম তো, গ্যাপ বলে একটা কথা থাকে না, যে তুমি অন্যান্য দেশে ক্লাস ভিত্তিক কোয়ালিটি গণনা করা হয়, বুঝতে পারছো? আর আমাদের পরীক্ষা ভিত্তিক কোয়ালিটি গঠন করা হয়। আমি মোটামুটি এখানে 15টা ক্লাস নিয়েছি। 15টা ক্লাসের মধ্যে যে 15টা ক্লাস করেছে তার কোয়ালিটি আর যে মাত্র 5টা ক্লাস করেছে তার কোয়ালিটি কি এক হবে?
না স্যার। পার্থক্য কিন্তু আর থেকে যাবে। মনোট্রানজিটিভ মানে হচ্ছে যার সিঙ্গেল অবজেক্ট থাকবে। এখন বলো স্যার তাহলে সিঙ্গেল অবজেক্ট আর ডাবল অবজেক্ট কি জিনিস? অথবা আমি তোমাকে এখন বোঝাতে পারবো। তাহলে তোমাকে করতে হবে কি, আগের যে ক্লাসগুলো হয়ে গেছে এগুলো দেখে নিবে। আমি কিন্তু আগে বলেছিলাম যে তোমরা রিভাইজ অল দ্য শিট অ্যাবাউট সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, ভয়েস অ্যান্ড ফ্রেজেস। এইগুলো ছাড়া আবার সেন্টেন্স বোঝাতে সমস্যা হবে। অথবা আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বুঝিয়েছি। তাহলে তোমাদের যারা নতুন যুক্ত হয়েছো তারা দয়া করে এই যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারে চলে যাবা, ঠিক আছে? ওখানে যে সেন্টেন্স স্ট্রাকচারের 9টা নিয়ম আলোচনা করা হয়েছে, ওই রেকর্ড ক্লাসগুলো ভালো করে দেখবা, মনে থাকবে? যে আমাকে প্রশ্নটা করেছো সে কি নতুন যুক্ত হয়েছো নাকি অনেক আগে প্রথম থেকে আছো? জি স্যার, নতুন। হ্যাঁ, তাহলে তোমার এই প্রশ্নটা করাটা স্যার অস্বাভাবিক নয়। একটা ক্লাস করছি। হ্যাঁ, তুমি করেছো, ভালো হয়েছে। তাহলে তোমার কাজ হচ্ছে কি, এই যে ইংলিশ গ্রামারের এই ফোল্ডারগুলো একটু দেখবে ভালো করে, ঠিক আছে তো? এই যে বেসিক জি সেন্টেন্স স্যার। স্ট্রাকচারে এখানে টোটাল কয়টা ক্লাস আছে? 2টা ক্লাস আছে, 3টা ক্লাস আছে, এর একটা শিটও আছে। এখানে সব আলোচনা করা আছে যে মনোট্রানজিটিভ কি, ডাইট্রানজিটিভ কি, কমপ্লিমেন্ট কি, ফ্যাক্টিটিভ ভার্ব কি। এগুলো আমি এখন বলবো। কেউ যদি এই ক্লাসগুলো না করে থাকো তাহলে আমার কথাগুলো বুঝবা না, আর যারা করেছে তারা বুঝবে, ঠিক আছে তো? তাহলে এখন যে ক্লাসগুলো আমি বলতেছি, যে কথাগুলো বলছি, তুমি হয়তো বুঝতেছো না, কিন্তু ক্লাস করার পরে বুঝবা। তাহলে ওটা করে নিবা সবাই, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমি আপাতত প্রিন্সিপাল মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ এটুকু তো বোঝাতে পারছি নাকি? জি স্যার। তাহলে একটা ক্লজ যখন আরেকটা ক্লজের ভিতরে ঢুকে থাকবে কোনো পার্ট হিসাবে, তখন যে ঢুকে থাকবে সে হবে ডিপেন্ডেন্ট ক্লজ, আর যার ভিতরে ঢুকে থাকবে সে হবে কি? Independent clause. আর যখন দেখবো যে কেউ কারোর ভিতরে ঢুকে নাই, একই সেন্টেন্সে কিন্তু কেউ কারোর ভিতরে ঢুকে নাই, তাহলে এও এর ভিতরে নাই, এও এর ভিতরে নাই, তার মানে কি এরা আবার আলাদা আলাদাভাবে দুটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এরা কি ডিপেন্ডেন্ট কারোর উপরে বলো তো? ইন্ডিপেন্ডেন্ট। না স্যার, independent. পুরো প্রাচীর দিয়ে আলাদা। বলে এন্ড হলো কি প্রাচীর, কারণ বাবা মারা গেছে, এ এক ভাই, এ এক ভাই। আর এখানে কে ছিল? বাবা আছে, ছেলেও আছে, ছেলে এখনো বাবার সাথে থাকে, তার মানে এই ছেলে হলো এখন বাবার উপরে ডিপেন্ডেন্ট। এই পুরোটা মিলে একটা পরিবার, ঠিক আছে তো? আর এখানে হচ্ছে কি, দুইটা আলাদা আলাদা পরিবার। এভাবে করে একটু ভাবো, তাহলে বুঝতে পারবে যে সেন্টেন্সের ব্যাপারটা আমরা কি বলতে চাচ্ছি। এবার আসি, তাহলে আশা করি ওটুকু বোঝাতে পেরেছি। তারপরেও শিটটা একটু পড়বা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি কোথায় কি করলাম, মিস করে ফেললাম? ও এখান থেকে ওপেন করছেন, তাই তো? এই যে দেখো, তাহলে বলছি যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছিলাম, প্রথম ছিল স্বাধীন ক্লজ। তাহলে কোনো কোনো সেন্টেন্সে 2টা ক্লজই স্বাধীন, আবার কোনো কোনো সেন্টেন্সে একটা স্বাধীন আর একটা কি পরাধীন, ঠিক আছে? পরাধীন। একটা, তার মানে যে ক্লজে, যে সেন্টেন্সে 2টা ক্লজই স্বাধীন, সেই সেন্টেন্সটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কে বলা হয় বলো? Compound সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। আর যে ক্লজে একটা ইন্ডিপেন্ডেন্ট আর এক বা একাধিক হচ্ছে ডিপেন্ডেন্ট, তাকে বলা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পেরেছো? জি আবার স্যার। তাহলে দুইটাই যখন আমরা কি পাবো, দুটাকেই যখন আমরা আলাদা আলাদা পাবো, ইন্ডিপেন্ডেন্ট পাবো, তখন সেটা হবে কি কম্পাউন্ড। আর যখন Simple. একটা Compound. ইন্ডিপেন্ডেন্টের সাথে অনেকগুলো ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয়ে থাকবে, মানে একটা পরিবারে অনেকগুলো ছেলে, তখন সেটা হচ্ছে কি আমাদের Complex. কমপ্লেক্স। হ্যাঁ। তাহলে এইবার আসি, তোমাদের যে প্রিন্সিপাল ক্লজের নাম করছিল না, সেটাতে আসি। আবার একটি সেন্টেন্সে দুইভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা একটা সেন্টেন্সে দুইভাবে পেতে পারি। একটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর একটা হলো কি, দেখো, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে তো? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, আর একটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট। খেয়াল করো, যে যে সেন্টেন্সের 2টা ক্লজই স্বাধীন, ঠিক আছে তো, তার প্রথম ক্লজটাকে আমরা বলবো হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, আর কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে তাকে আমরা বলবো কি কোঅর্ডিনেট ক্লজ। Coordinate clause. ঠিক আছে তো? হ্যাঁ, দুই ভাই আলাদা আলাদা প্রাচীর দিয়ে থাকলেও জমি একই, ঠিক আছে, এবং বিজনেস তারা কোঅর্ডিনেট করে চলে। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে কি, এর উপর বেস করে এ হচ্ছে এই কনজাংশন দিয়ে যুক্ত আছে, এই জন্য একে আমরা বলবো কোঅর্ডিনেট।
আর যার সাথে যুক্ত আছে তাকে বলবো কি প্রিন্সিপাল ক্লজ। Principal. ঠিক আছে তো? হুম, স্যার হ্যাঁ বলো। এইখানে কোঅর্ডিনেটটা কি এন্ড থেকে শুরু হবে? না, কনজাংশন আলাদা, ও প্রাচীর, ও বুঝছো তো? আচ্ছা আচ্ছা এখান থেকে শুরু হবে। কম্পাউন্ড জি সেন্টেন্সে স্যার কনজাংশন ক্লজের বাইরে, ঠিক আছে তো? যদি বাইরে না হয় তাহলে তো এর সাথে জি স্যার যুক্ত হয়ে যাবে তো, ঠিক আছে তো? অতএব কনজাংশন জি স্যার সবসময় আমাদের ক্লজকে আলাদা করবে, কিন্তু এরা কখনোই ক্লজের অংশ হবে না, মনে থাকবে তো? কিন্তু জি স্যার এবার যখন আমরা ওই যে ওইখানে যাব যেখানে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কোনো পার্ট হয়ে যাবে, তখন এই যে হচ্ছে ডিপেন্ডেন্ট তার বাকি অংশটুকু সহ আমরা ওকে বলবো হচ্ছে কি, বলো প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে তো? এখানে যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেই হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। তার মানে ইজ নট ট্রু এটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ক্লজের অংশ, কিন্তু প্রিন্সিপাল ক্লজ তো কমপ্লিট হচ্ছে না, তাই হোয়াট ইজ সেইড এটাকে ধরে নিয়ে বলতে হচ্ছে। ঠিক আছে তো? দেখো খেয়াল করো, ঠিক আছে? কারণ ইজ নট ট্রু এইটুকু কি কমপ্লিট হবে বলো? এর সাবজেক্ট হবে না? না স্যার। জি স্যার তাহলে সাবজেক্টটাকে হোয়াট ইজ সেইড। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমাদের এখানে প্রিন্সিপাল ক্লজের কাজ করছে কোন জায়গাতে? যেখানে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজও ওর ভিতরে আছে, মনে থাকবে তো? তাহলে দ্বিতীয় ক্লজটাকে আমরা কি বলবো বলো? প্রিন্সিপাল ক্লজ। Principal close. না, দ্বিতীয় না, মানে কি মেইনটাকে বলবো প্রিন্সিপাল ক্লজ, আর যে ডিপেন্ড করে থাকবে তাকে আমরা কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ। না না, কোঅর্ডিনেট তো ডিপেন্ড। স্যার পুরোটাই তাহলে প্রিন্সিপাল ক্লোজ হবে না? হ্যাঁ, এই পুরোটাই তো প্রিন্সিপাল ক্লজ, কিন্তু এইটুকু অংশকে আমরা বলবো কি সাবঅর্ডিনেট ক্লজ। কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট। তাহলে যে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ সেই তার নাম বলবো সাবঅর্ডিনেট, ঠিক আছে তো? এই আর যে কারোর সাথে ডিপেন্ডেন্ট না প্রিন্সিপাল ক্লজের সাথে কোঅর্ডিনেট করে তাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? এবার দেখো খেয়াল করো। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজকে কয় ভাগে পেলাম বলো তো? দুই ভাগে। দুই ভাগে। একটা হলো কি প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, নাকি? তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা পেলাম প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজকে। তাহলে দেখো প্রিন্সিপাল ক্লজের এই উদাহরণের ক্ষেত্রে প্রত্যেকটা কনজাংশনের পূর্বে মানে যার সাথে যুক্ত করা হবে তাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ, আর যাদেরকে যুক্ত করব তাদেরকে তাদের ওই সেন্টেন্সের সাথে সম্পর্ক অনুসারে বলতে পারি কি কোঅর্ডিনেট, বলতে পারি সাবঅর্ডিনেট। হ্যাঁ, তো এইখানে খেয়াল দেখো কোঅর্ডিনেট ক্লজ কোনটুকু? তাহলে আমরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজই কিন্তু আলোচনা করছি এখনো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা প্রিন্সিপাল ক্লজ বুঝলাম। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সেই ক্লজ যার সাথে কি করা হয় কোঅর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করে একটা কমপ্লেক্স বা একটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা হয়, মনে থাকবে তো? আমি যদি এখন একটা সেন্টেন্স লিখি মনে করো যে হি হ্যাজ কাম হোম, ঠিক আছে তো? এটা একটা কি সিম্পল সেন্টেন্স, তাই না? এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন এর সাথে আমি আরও কিছু তথ্য কোনো কনজাংশন দিয়ে যুক্ত করব, তখন সে হয়ে যাবে কি প্রিন্সিপাল ক্লজ, তাই না? যে হি হ্যাজ কাম হোম সো দ্যাট হি ক্যান কি করতে পারে? সো দ্যাট হি ক্যান টেক রেস্ট। সো দ্যাট হি ক্যান টেক রেস্ট। তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ কোনটুকু বলো তো? হি হ্যাজ কাম হোম। হ্যাঁ, হি হ্যাজ কাম হোম, এইটুকু হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, কারণ এর সাথে আমরা এই কনজাংশন দিয়ে এই ক্লজটাকে যুক্ত করেছি। ঠিক আছে তো? সেটা যেভাবেই হোক। স্যার হ্যাঁ বলো। স্যার আপনি বলতেছেন যে প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে আপনার ওই কনজাংশনের পরেরটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ। তাইলে কি স্যার কোঅর্ডিনেট সাবঅর্ডিনেট ক্লজ একই? না, স্যার আপনি একটা কি সাবঅর্ডিনেট ক্লজ তো ডিপেন্ডেন্ট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ ও তো আচ্ছা আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? ও জি স্যার জি স্যার। হ্যাঁ, এখন এই প্রিন্সিপাল ক্লজের সাথে পরবর্তী ক্লজটা কিভাবে যুক্ত আছে তার উপর ডিপেন্ড করেই তো আমি তাকে বলবো হচ্ছে তোমার কোঅর্ডিনেট অথবা কি অথবা সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি এখন। এখন কি দেখো এই জায়গায় এই সো দ্যাট এটা আমি পরে আলোচনা করি, না তো আরও প্যাচ লেগে যাবে। তো এই জন্য আমরা সবসময় কি করব, যে
কনজাংশন সহ যেটুকুকে আছে ওইটুকু আলাদা করার পর যা থাকবে তাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে তো? আর এই প্রিন্সিপাল ক্লজের সাথে আমি স্বাধীন কোনো ক্লজকে যদি এখন যুক্ত করি সেটা হয়ে যাবে কি কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? তো এইখানে একটু খেয়াল করে রাখো, ইন ইংলিশ আ কোঅর্ডিনেট ক্লজ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো কোঅর্ডিনেট ক্লজ কি একদম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না? প্রিন্সিপাল ক্লজও কি ছিল? প্রিন্সিপাল ক্লজও ছিল কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট আর ক্লজ। কোঅর্ডিনেট ক্লজও ছিল কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু কি করা হচ্ছে, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দ্যাট ইজ জয়েন্ট টু আ প্রিন্সিপাল আর মেইন ক্লজ। তাহলে এই কোঅর্ডিনেট ক্লজকে কোনো প্রিন্সিপাল বা মেইন ক্লজের সাথে জয়েন করা হয় কি দিয়ে? বাই ওয়ান অফ দ্য কোঅর্ডিনেটরস। কনজাংশন। হ্যাঁ, যাদেরকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, যেমন হচ্ছে কি অ্যান্ড, অর, বাট, এইরকম। তাহলে অ্যান্ড, অর, বাট এরকম কোনো কনজাংশন দিয়ে আমি যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করি তাহলে আমরা তাকে বলবো কি কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে তো? আর এই কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয় এদের দ্বারা। আর কম্পাউন্ড সেন্টেন্স ইজ মেড আপ অফ ওয়ান অর মোর কোঅর্ডিনেট ক্লজেস জয়েন্ট টু দ্য মেইন ক্লজ। তার মানে আমি মনে করো এই সেন্টেন্সটাকে যদি আমি এখন বাদ দিলাম, এটা দিয়ে বললাম হি হ্যাজ কাম হোম অ্যান্ড টুক রেস্ট। দেখো, তাহলে হি হ্যাজ কাম হোম অ্যান্ড টুক রেস্ট, তাই তো? সে বাড়িতে এসেছে এবং কি করছে? রেস্ট নিচ্ছে। রেস্ট নিচ্ছে। এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, আমি যদি হি দিই তাহলে হি হ্যাজ কাম হোম অ্যান্ড হি টুক রেস্ট, সরি হি কেম হোম দিই না, তো মিলছে না, হি কেম হোম অ্যান্ড টুক রেস্ট। তাহলে এই অ্যান্ডটা কি একটা কোঅর্ডিনেটর না বলো তো? কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করেছি প্রিন্সিপাল ক্লজের সাথে, ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ, আর এইটুকু হলো কি আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর এই পুরো সেন্টেন্সটাকে আমি বলবো কি? ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আহা, আমি বললাম যে স্যার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি ক্লজ বলি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই পুরোটা সেন্টেন্সটাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো? এই দুটাই তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এরা তো এও ইন্ডিপেন্ডেন্ট এও ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এর সাথে এটা কি সম্পর্ক? আমি বললাম যে আমি পুরো সেন্টেন্সটাকে বলবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আমি তো ক্লজ বলি না এখনো। আমি বলেছি কি সেন্টেন্স, আমি তো বলি না যে কি ক্লজ বলবো, আমি বলেছি কি সেন্টেন্স বলবো, আমি কি সেন্টেন্স বলবো বলো? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, তাহলে প্রিন্সিপাল ক্লজের সাথে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা একটা কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করলে পুরো যে সেন্টেন্সটা গঠিত হয় সেটাকে বলা হয় কি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। তা সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? এই যে দেখো, তাহলে এখানে বলছে আ কম্পাউন্ড সেন্টেন্স ইজ মেড আপ অফ মানে গঠিত হয় ওয়ান অর মোর কোঅর্ডিনেট ক্লজেস জয়েন্ট টু দ্য মেইন ক্লজ। খেয়াল রাখবা, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ একটা সেন্টেন্সে একটাই হয়। কয়টা হয়? একটা সেন্টেন্সে একটাই হয়, কিন্তু কোঅর্ডিনেট বা হচ্ছে সাবঅর্ডিনেট একের অধিক হতে পারে, ঠিক আছে তো? একের অধিক হতে পারে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম কোঅর্ডিনেট ক্লজের। এখানে উদাহরণ আছে, দেখো বলছে যে যেমন হি ইজ আ ওয়াইজ ম্যান অ্যান্ড এভরিবডি রেসপেক্টস হিম। এই যে ডু অর ডাই, তাই তো? ডু অ্যান্ড ডাই। আই কল্ড হিম বাট হি ডিড নট রেসপন্ড টু মাই কল। দেখো এগুলো কি সব কনজাংশনের পর। আমি কি কনজাংশন ধরে হিসাব করছি নাকি কনজাংশন বাদে হিসাব করছি? এই জায়গায় খেয়াল করো তো। কনজাংশন বাদে। হ্যাঁ, যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কোনো ক্লজ যুক্ত হবে তখন সেই ক্লজটাকে কিন্তু আমরা কনজাংশন বাদে হিসাব করব। মনে থাকবে তো? জি স্যার। এইটা একটু খেয়াল রাখো। তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে দুইভাবে পেলাম, প্রিন্সিপাল ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল এবং কোঅর্ডিনেট মিলে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। আর এখানে কোঅর্ডিনেটর থাকে, আমরা প্রথমত 3টা পেয়েছি, অ্যান্ড, অর, বাট। আরও আছে কোঅর্ডিনেটর, সেগুলো নিচে হয়তো দেওয়া আছে, তোমরা সেগুলো দেখবা। এরপর আসো ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ তো তাহলে বুঝেছি, ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? সে প্রিন্সিপাল ক্লজের কোনো একটা পার্ট হিসেবে বসে যাবে, ঠিক আছে তো? তাই না? ডিপেন্ডেন্ট ক্লজ কি প্রিন্সিপাল ক্লজের পার্ট হয়ে যাবে। যেমন এই যে বলছে কি যে ইট সামটাইমস বিকাম আ পার্ট অফ দ্য প্রিন্সিপাল অর মেইন ক্লজ। সামটাইম না, তাই তো? এখানে সামটাইম বলা হচ্ছে সংজ্ঞার ভিতরে, কিন্তু আসলে সামটাইম না, বরং পুরো টাইমই সে প্রিন্সিপাল ক্লজের একটা পার্ট হিসাবেই বসে। দেখো, ডিপেন্ডেন্ট ক্লজ হলো সেই ক্লজ যা নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, কারণ এর অর্থ ও তথ্যের মধ্যে অসম্পূর্ণতা থাকে। ইহা প্রিন্সিপাল ক্লজের সাথে নতুন অতিরিক্ত তথ্য যুক্ত করে।
ডিপেন্ডেন্ট ক্লজ আলাদাভাবে কোনো সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারে না, বরং ইহা নিজেই মাঝে মাঝে প্রিন্সিপাল ক্লজের অংশ হিসাবে কাজ করে, যেটা আমি তো আগেই বোঝালাম। এখন দেখো এখানে হি ইজ আ ওয়াইজ ম্যান হুম এভরিবডি রেসপেক্টস, তাহলে সে একজন জ্ঞানী ব্যক্তি যাকে সবাই কি করে, সম্মান করে। তাহলে হি ইজ আ ওয়াইজ ম্যান, এটা কি আমাদের প্রিন্সিপাল ক্লজ না, বলো তো? জি স্যার। স্যার জি স্যার আর হুম এভরিবডি রেসপেক্টস এটা হচ্ছে কি আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা আমরা পাবো। আমি বলছি আই বট আ ব্যাগ, আমি একটা ব্যাগ কিনেছি, হুইচ আই গেভ টু ওয়ান অফ মাই ফ্রেন্ডস, যেটা আমি আমার এক বন্ধুকে দিয়ে দিচ্ছি। কোনটা দিয়েছি আমি আমার বন্ধুকে? যে ব্যাগটা আমি কিনেছিলাম। ব্যাগ থেকে না হয়েছিল আর দেখো এখানে কিন্তু আলাদা না, সেপারেট, লিঙ্ক হয়ে গেছে না, এই এ ব্যাগ আর হুইস কিন্তু এর মধ্যে একটা লিঙ্ক আছে, এটা কিন্তু আলাদা কিছু না, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলছি কি সাবঅর্ডিনেট ক্লজ বা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এই এর। তো এখানে তোমরা একটু ভালো করে খেয়াল করবা, এইবার একটু মাথায় রাখো এই জায়গাটা খুব ভালো করে পড়বা। বলছে ডিপেন্ডেন্ট ক্লজ আর অলসো কল্ড সাবঅর্ডিনেট ক্লজেস, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, বিকজ দ্য সাবঅর্ডিনেটর ডু দ্য ওয়ার্ক অফ কানেক্টিং দ্য ডিপেন্ডেন্ট ক্লজ টু অ্যানাদার ক্লজ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা যে কনজাংশন দিয়ে যুক্ত করি সেই কনজাংশনের নাম হচ্ছে সাবঅর্ডিনেটর, এই জন্যে আমরা ওই ডিপেন্ডেন্ট ক্লজের নাম করছি কি সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? তো দেখো এর আগে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলছিলাম যখন, তখন ওর কনজাংশনগুলোর নাম কি ছিল? কোঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, কোঅর্ডিনেটরস, হ্যাঁ হ্যাঁ, ওটা তো আছে, বলবা যে কোঅর্ডিনেটরস, হ্যাঁ সংক্ষেপে। আর এখানে যেগুলো পাবো সেগুলো কি সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেটিং কনজাংশনস। হ্যাঁ সাবঅর্ডিনেটিং কনজাংশন, বা এখন একটু খেয়াল করো সাবঅর্ডিনেটিং কনজাংশন একটু না বলে বলবা সাবঅর্ডিনেটর, আমি যেটা বলছি সেটা করো আগে, তারপরে আমি হিসাবে মিলাই দিচ্ছি তোমাকে। তাহলে বললাম কি যে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে ক্লজকে যুক্ত করি যে কনজাংশন দিয়ে, তাকে আমরা বলবো কি সাবঅর্ডিনেটর, কারণ সাবঅর্ডিনেটর তিন ধরনের হয়, কারণ আমরা সাবঅর্ডিনেটর তিন ধরনের পাবো। দেখো ইন ইচ অফ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ, প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ক্লজে দ্য ফার্স্ট ওয়ার্ক ইজ আ সাবঅর্ডিনেটর, মানে ফার্স্ট ওয়ার্ড হবে, এখানে ওয়ার্ক হয়ে গেছে, এখানে একটা ওয়ার্ড হবে, প্রথম ওয়ার্ডটাই হচ্ছে কি একটা সাবঅর্ডিনেটর। তার মানে সাবঅর্ডিনেটর ছাড়া আমরা কোনো সাবঅর্ডিনেট ক্লজ পাবো না, মানে তার মানে কনজাংশনটা আমার ক্লজের সাথে ধরে নিতে হবে, তাই না? কনজাংশনটাকে কি ক্লজের সাথে ধরে নিতে হবে, আমরা কি বাদ দিয়ে হিসাব করব? ধরে নিতে হবে। কিন্তু কোঅর্ডিনেটিং এ কি করছিলাম, কনজাংশন সহ করছিলাম না বাদ দিয়ে? হ্যাঁ, বাদ দিয়ে। কিন্তু এইটা একটু খেয়াল রাখবা। দেখো সাবঅর্ডিনেটর ইনক্লুডস, তাহলে সাবঅর্ডিনেটরগুলো কি কি এইটা একটু মুখস্থ রাখবা, আগামীকাল আমাকে বলতে হবে। তিন ধরনের সাবঅর্ডিনেটর হয়, একটা হচ্ছে রিলেটিভ নাউন প্রোনাউন, প্রথমটা কি রিলেটিভ প্রোনাউন, যেমন হুইচ, হু, হুম, দ্যাট, এগুলো হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। দ্বিতীয়টা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো সাবঅর্ডিনেটর আর সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু আলাদা জিনিস, বুঝতে পারছো? কারণ সাবঅর্ডিনেটর হচ্ছে বড় অংশ, যার ভিতরে রিলেটিভ প্রোনাউনও আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশনও আছে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি কি? হোয়েন, হোয়াইল, অ্যাজ, দো, সিন্স ইত্যাদি, আরও অনেক আছে, আমরা সেগুলো পড়বো। আরেকটা হচ্ছে নাউন ক্লজ মার্কার, কি বলা হচ্ছে নাউন ক্লজ মার্কার, সেগুলো কি কি? দ্যাট, হোয়াট, হোয়াট এভার, হুইচ, এটসেট্রা, এগুলো হচ্ছে নাউন ক্লজ মার্কার। তাহলে সাবঅর্ডিনেটর কয় ধরনের? তিন ধরনের। তিন ধরনের, কি কি? রিলেটিভ প্রোনাউন, সাবঅর্ডিনেট কনজাংশন এবং নাউন ক্লজ আর নাউন ক্লজ মার্কার। এই তিনটা খেয়াল রাখতে হবে কিন্তু, কারণ এই তিনটার উপর ডিপেন্ড করে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজের নাম আসবে, ঠিক আছে? তো তাহলে রিলেটিভ প্রোনাউন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আর নাউন ক্লজ মার্কার, এই তিনটার সমন্বয়ে সাবঅর্ডিনেটর গঠিত, এবং এই সাবঅর্ডিনেটর দিয়ে কোনো ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়ে ওই প্রিন্সিপাল ক্লজের কোনো না কোনো একটা অংশ হিসাবে কাজ করবে। কি কথাটা ক্লিয়ার? যেমন আমি যদি বলি এইখানে মনে করো আমি বললাম, দেখো হি কেম হোম অ্যান্ড আই ওয়াজ স্লিপিং, ঠিক আছে? তো হি কেম হোম, তো সে বাড়িতে এসেছিল, আর আমি তখন কি করছিলাম? আমি ঘুমাচ্ছিলাম, ঠিক আছে? তো স্যার আপনার লেখাটা দেখতে পাচ্ছি না কেন? বাকিরা দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার নেটের প্রবলেম মনে হয়, ওটা নেট কেটে গেছে।
দেখো হি কেম হোম অ্যান্ড আই ওয়াজ স্লিপিং, সে বাসায় এসেছিল এবং আমি ঘুমাচ্ছিলাম। অতএব এইখানে অ্যান্ড আছে, এটা হচ্ছে কোঅর্ডিনেটর, অতএব এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কি কোঅর্ডিনেট ক্লজ, তাই তো? এখন যদি আমি এভাবে বলি যে হি কেম হোম হোয়েন আই ওয়াজ স্লিপিং, হি কেম হোম হোয়েন আই ওয়াজ স্লিপিং। এবার একটু খেয়াল করো তো, এখানে হোয়েন আই ওয়াজ স্লিপিং এটা কি হি কেম হোমের অংশ হয়ে যাচ্ছে না তখন? প্রশ্ন হচ্ছে জি স্যার। জি স্যার। কারণ কি, এই সেন্টেন্সের গঠনটা খেয়াল করো, এই সেন্টেন্সের গঠন হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে তো, প্লাস হচ্ছে প্লেস অ্যাডভার্ব প্লাস হচ্ছে টাইম অ্যাডভার্ব। কোনটা টাইম অ্যাডভার্ব বলো তো এই সেন্টেন্সে? When I was sleeping, হ্যাঁ, হোয়েন আই ওয়াজ স্লিপিং, মানে সে বাসায় এসেছিল কখন? যখন আমি ঘুমোচ্ছিলাম। যখন আমি ঘুমাচ্ছিলাম। তার মানে দেখো এই যে হোয়েন আই ওয়াজ স্লিপিং এ কিন্তু আর এই থেকে আলাদা না, সে বরং এর অংশ হয়ে গেছে। এই জন্য এইটুকুকে বলছি কি আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজটা হোয়েন নামক একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে। এবং হোয়েন থেকে শুরু করে আমি পুরোটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। দেখো সাবঅর্ডিনেটিং এর মধ্যে পড়ছে না হোয়েনটা, এই যে দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে না হোয়েন, এইটা ঠিক আছে। আবার যদি আমি নাউন ক্লজ মার্কার ধরি, নাউন ক্লজ মার্কারে যে হোয়াট দিয়ে একটা সেন্টেন্স করেছিলাম আমরা, হোয়াট দিয়ে করেছিলাম তো নাকি? তাহলে হোয়াট ইজ সেইড এটা সেন্টেন্সে কোথায় বসছে বলো তো? সাবজেক্টে। সাবজেক্ট। আর নাউনের অবস্থান মনে আছে? নাউন সেন্টেন্সের 5 জায়গায় বসে, কোথায় কোথায় বলতে পারবা? সাবজেক্ট, অবজেক্ট, প্রিপজিশনের অবজেক্ট, কমপ্লিমেন্ট। হ্যাঁ, তাহলে দেখো তো হোয়াট ইজ সেইড যেহেতু সাবজেক্টে বসেছে, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা নাউন ক্লজ, ঠিক আছে তো? নাউন ফ্রেজ। না নাউন ফ্রেজ না, নাউন ক্লজ, কারণ এখানে ফ্রেজ হলে তো ফাইনাইট ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব ও জি স্যার, জি হয়ে স্যার। যাবে নাউন ক্লজ। আর এই নাউন ক্লজটা শুরু হয়েছে কি দিয়ে? হোয়াট দিয়ে না? এই জন্য জি এই স্যার। হোয়াটকে বলা হচ্ছে নাউন ক্লজ মার্কার, ঠিক আছে? কি বলা হবে একে? নাউন ক্লজ মার্কার। নাউন ক্লজ মার্কার। যে কনজাংশনগুলো দ্বারা, মানে যে সাবঅর্ডিনেটর দ্বারা আমরা নাউন ক্লজ গঠন করব সেগুলোকে বলা হয় নাউন ক্লজ মার্কার। যেমন এখানে অবজেক্টে কি নাউন বসে না বলো তো? জি স্যার। জি স্যার। তাহলে এই ক্লজটা কি নাউন ক্লজ না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে গঠন অনুসারে সে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু পার্সিস্টেন্স অনুসারে কি নামের, যেহেতু অবজেক্টে বসেছে, এটা হবে কি নাউন ক্লজ। নাউন ক্লজ। আর এই দ্যাটটাকে বলা হবে কি নাউন ক্লজ মার্কার। তাহলে নাউন ক্লজ গঠিত হবে যে সাবঅর্ডিনেটর দ্বারা, তাদেরকে বলা হবে কি নাউন ক্লজ মার্কার। নাউন ক্লজ মার্কার। এই যে দেখো এখানে কি আছে, দ্যাট আছে, হোয়াট আছে, আছে না? দ্যাট হোয়াট এরা হচ্ছে কি নাউন ক্লজ মার্কার, কারণ এরা নাউন ক্লজ গঠন করে। আর এই যে হুইস, হু, হুম, এইগুলো প্রধানত বসে কোনো নাউনের পরে বসে নাউনকে পোস্ট মডিফাই করে। কি বললাম? নাউনকে মডিফাই করে। যেমন এই যে বললাম না যে আমরা একটা সেন্টেন্স এখানে পড়েছিলাম যে না একবার মিশে যাচ্ছে, এই যে মাঝখানে দিয়ে একটা, এই যে দ্য স্টোরি দ্যাট উই রেড ইয়েস্টারডে, হ্যাঁ, যে গল্পটা আমরা গতদিন পড়েছিলাম, তাহলে এই স্টোরিটা, এই দ্যাট উই রেড এটা দিয়ে কি স্টোরিকে মডিফাই করছে না বলো তো? জি স্যার। হ্যাঁ, যেহেতু নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে, তখন এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। কি বলা হয়? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ যে সাবঅর্ডিনেটর দ্বারা যুক্ত হয় তাদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। কি বলা হয়? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, তার জন্য এইখানে একটা জিনিস যদি এখন খেয়াল করো, এই রিলেটিভ প্রোনাউন, এই সাবঅর্ডিনেটিং কনজাংশন আর নাউন ক্লজ মার্কারের উপর ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। 3 ভাগে। হ্যাঁ, যদি নাউনের অবস্থানে কোনো ক্লজ বসে তাহলে হবে কি নাউন ক্লজ। নাউন ক্লজ। হ্যাঁ, আর যদি অ্যাডজেক্টিভের জায়গায় বসে তাহলে হবে কি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি অ্যাডভার্বের কাজ করে কোনো ক্লজ তাকে বলে কি অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা জানি এই ডিপেন্ডেন্ট ক্লজগুলো প্রিন্সিপাল ক্লজের কোনো না কোনো অংশ হিসেবে বসবে, আর এই অংশ হিসেবে যখন বসবে তখন এই 3টার কাজ করবে, হয় সে নাউনের কাজ করবে, না হয় সে অ্যাডজেক্টিভের কাজ করবে, না হয় সে অ্যাডভার্বের কাজ করবে, ঠিক আছে? তাহলে এই যে কখন সে এসেছিল বলো তো? আমি যখন ঘুমাচ্ছিলাম না, হি কেম হোম, সে এসেছিল কখন এসেছিল? যখন আমি ঘুমাচ্ছিলাম। তাহলে হোয়েন আই ওয়াজ স্লিপিং এটা কিসের কাজ করছে? অ্যাডভার্বের কাজ করছে না? দেখো হোয়েন আই ওয়াজ স্লিপিং জি অ্যাডভার্বের স্যার, কাজ জি করছে। স্যার। তো এরকম ভাবে, অথবা যদি আমি বলি দেখো
দ্য বুক হুইচ আই অ্যাম রিডিং ইজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে এখানে হচ্ছে কি দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা না? দেখো জি স্যার, বইটা খুব ইন্টারেস্টিং। কোন বইটা? যেটা আমি পড়ছি। যেটা আমি Which I পড়ছি, read. I'm reading. হুইচ Which I আই এম am রিডিং। reading. তাহলে হুইচ আই এম রিডিং দিয়ে কাকে মডিফাই করছে? বুককে মডিফাই করছে না? তাহলে এটা হবে কি? জি স্যার, অ্যাডজেক্টিভ ক্লজ হবে না? Adjective এটা হবে adjective জি clause. স্যার, adjective অ্যাডজেক্টিভ ক্লজ clause। হয়ে গেছে, ঠিক আছে তো? আর যদি এইভাবে লিখি আমি যে মনে করো আমি বললাম আই অ্যাম থিঙ্কিং অফ হাউ হি ডিড দ্য ওয়ার্ক। দেখো আই অ্যাম থিঙ্কিং অফ হাউ হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এই ক্ষেত্রে হাউ হি ডিড দ্য ওয়ার্ক বলো কি ক্লজ হবে? Adverbial Adverb। clause. না না, কেন? অফের পর কি বসে? অফ কি প্রিপোজিশন না? প্রিপোজিশনের স্যার এটা নাউন নাউন ক্লজ। ক্লজ হবে না Noun তখন? clause হবে। হ্যাঁ নাউন ক্লজ হবে। এইগুলো খেয়াল করতে হবে তো, যে আমি প্রত্যেকটা বললাম ইংরেজি সূত্রে চলে, সূত্র দিয়ে হিসাব করবা, ইংরেজি সব মিলে যাবে, সূত্রের বাইরে মুখস্থর কিচ্ছু নাই, মনে থাকবে? তাহলে প্রিপোজিশনের পর যদি কোনো ক্লজ বসে, প্রিপোজিশনের পর কোনো ওয়ার্ড বসলে হয় নাউন, যদি ফ্রেজ বসে তাহলে নাউন ফ্রেজ, আর যদি ক্লজ বসে তাহলে কি কি বলবো আমি? নাউন ক্লজ। Noun. নাউন Noun। ক্লজ। Noun. ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে যেহেতু এই সেন্টেন্সের একটা অংশ, তাহলে সেই হিসাবে তাহলে কি গঠন অনুসারে সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর পার্সোসিস অনুসারে সে কি? নাউন ক্লজ। নাউন ক্লজ। হ্যাঁ, আর এমনি তো আমরা বলছি এই যে দেখো, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে তিন ধরনের, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। নিচে এদের সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করা আছে। কিভাবে সে নাউন ক্লজ? ওই যে আমরা জানি সেন্টেন্সে 5টা জায়গাতে নাউন বসে, ওই 5টা জায়গাতে যদি কোনো ক্লজ বসে তাহলে সেগুলোকে বলবো কি? বলো, নাউন ক্লজ। Noun clause. নাউন ক্লজ। তাহলে নাউনের অবস্থানে সিঙ্গেল ওয়ার্ড বসলে নাউন, নাউনের অবস্থানে একের অধিক ওয়ার্ড কিন্তু ফাইনাইট ভার্ব নেই তাহলে হচ্ছে নাউন ফ্রেজ, আর যদি একের অধিক ওয়ার্ড কিন্তু তার মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে তাহলে হবে কি? নাউন ক্লজ। হ্যাঁ, দেখো এখানে যেটা বলেছি যে হোয়াট এভার উই স্টাডি ইনক্রিজেস আওয়ার নলেজ, আমাদের জ্ঞানকে বাড়িয়ে দেয়। কি বাড়িয়ে দেয় বলো? কিসে বাড়িয়ে দেয় আমাদের জ্ঞানকে? স্টাডি। হ্যাঁ, যা কিছু Study। আমরা স্টাডি করি, হ্যাঁ মানে যা কিছুই আমরা পড়ি, মানে হোয়াট এভার ইউ স্টাডি মানে কি যা কিছুই আমরা পড়ি সেটাই আমাদের জ্ঞানকে বাড়িয়ে দেয়। তাহলে এটা কিসে বসেছে? সাবজেক্টে বসছে না? দেখো হোয়াট এভার ইউ স্টাডি সাবজেক্টে বসছে, জি স্যার। অতএব সাবজেক্টে যে বসে সে হয় নাউন, সেই হিসাবে এই পুরোটা হচ্ছে কি? নাউন ক্লজ। একইভাবে clause। নাও আই রিয়েলাইজড, এখন আমি বুঝতে পেরেছি, হোয়াট ইউ হ্যাড থট, তুমি কি ভেবেছিলা। তাহলে তুমি কি ভেবেছিলা সেটা আমি এখন বুঝতে পেরেছি। তাহলে আমি কি মানে কি বুঝতে পারছি বলো? আপনি কি ভেবেছিলেন? তুমি কি ভেবেছিলা, তাহলে আমি বুঝতে পেরেছি তুমি কি ভেবেছিলে। তাহলে তুমি কি ভেবেছিলে এটা হচ্ছে এই বুঝতে পারা রিয়েলাইজের অবজেক্ট, আর অবজেক্টে যে বসে সে হয় নাউন, সেই হিসাবে হোয়াট ইউ হ্যাড থট এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। ঠিক আছে? স্যার এটা আবার একটু রিপিট করেন। কোনটা এবার তুমি বলো তো, কোন জায়গাটা? স্যার এখানে যে হট ইউ হ্যাড থট, এটা তো রিয়েলাইজ কে মডিফাই করতেছে। রিয়েলাইজ কি ভার্ব? রিয়েলাইজ তো ভার্ব। হ্যাঁ, তাহলে ভার্ব। হ্যাঁ। হ্যাঁ, ভার্ব কে মডিফাই করলে তো এটা অ্যাডভার্ব হবে। কিভাবে এটা ভার্ব Adverb মডিফাই করে? clause। কি কি মডিফাই করতেছে? তাহলে আই ইট রাইস, তাহলে রাইস দিয়ে তো ভার্বকে মডিফাই করা, তাহলে এটা কি দাঁড়ালো বলো তো? মডিফাই বলতে কি বোঝাও বলো? এখানে কি কেন, কিভাবে এগুলোর প্রশ্ন করছে, নাকি আমি কি বুঝেছিলাম? না স্যার, কি বুঝেছিলাম? তাহলে কি কেমন করে মডিফাই করে বলো তো? বলো আমি দ্রুত দৌড়াচ্ছি, আমি বলবো আমি কি দৌড়াচ্ছি, বলা যাবে? না স্যার, না স্যার। তাহলে অ্যাডভার্ব কোন জিনিসটা সেটা গত ক্লাসে তুমি বুঝেছিলা বলো তো? ভার্বের কি কি নির্দেশ করে অ্যাডভার্ব বলো? তাহলে অবজেক্ট কি দাঁড়ালো? তাহলে তো অবজেক্ট তো ভার্বের সাথে, তাহলে অবজেক্টগুলো কি আমি অ্যাডভার্ব বলবো বলো? হ্যাঁ, আই অ্যাম রিডিং আ বুক, Noun। তাহলে এই বুক তো তোমার ওই ইয়াকে ভার্বকে মডিফাই করে, তাহলে কি আমি বলবো এটা অ্যাডভার্ব? না স্যার। হ্যাঁ, এখানে তো মডিফাইয়ের কথা বললি আমি, এটা তো মডিফাই বলা হয়েছে, এখানে মডিফাই করছে। না স্যার। বরং কি রিয়েলাইজ করেছে, রিয়েলাইজের ইয়েটা কি, অবজেক্টটা কি, যে আমি কি রিয়েলাইজ করেছিলাম বলো? কি রিয়েলাইজ? হট ইউ হ্যাড থট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি? রিয়েলাইজের কি অবজেক্ট। কি কথা বুঝতে পেরেছো নাকি বোঝোনি এখনো? জি স্যার, জি স্যার। আমি যদি এখন বলি যে আমি বুঝতে পেরেছি
আই হ্যাভ আন্ডারস্টুড, সরি, আমি বুঝতে পেরেছি। এখন প্রশ্ন হলো, বলো স্যার কি বুঝতে পেরেছেন? এখন আমি বুঝতে পেরেছি যে ইউ আর হ্যাপি। তাহলে এখানে অবজেক্ট কোনটুকু? দ্যাট ইউ আর হ্যাপি। দ্যাট ইউ আর হ্যাপি, মানে আমি বুঝতে পেরেছি সেটাই তো আমার অবজেক্ট হবে, তাই না? তাহলে আই ভার্ব ফ্রেজ হচ্ছে হ্যাভ আন্ডারস্টুড আর অবজেক্ট হচ্ছে দ্যাট ইউ আর হ্যাপি। তাহলে দ্যাট ইউ আর হ্যাপি এটাকে আমি কোন ক্লজ বলবো? নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? নাউন হুম, ক্লজ। ক্লজ। হ্যাঁ, তাহলে এইভাবে Noun আমাকে বুঝতে clause। হবে যে আমার ভার্বের সাথে কিভাবে মডিফাই করছে। জি স্যার, এবার বুঝতে পারছি। ভার্বকে মডিফাই করতে হলে সেটা টাইম হতে হবে। খেয়াল করে, একটু খেয়াল করে, আবার বলছি, টাইম, প্লেস, ম্যানার, ঠিক আছে তো? কজ, কজ অর রিজন, কজ অর রিজন। তোমাদের কাছে আছে ওই যে প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইটা কিনেছো? জি স্যার। যারা যারা কিনেছো দয়া করে অ্যাডভার্বের অংশটা আগামী দিন পড়ে ফেলবা, যেহেতু শনিবারে ক্লাস হবে, শুক্রবার মিস আছে, তাই তো? শুক্রবার আছে, তোমাদের কাজ হবে বইটা থেকে অ্যাডভার্ব কী কী ধরনের হয় সেগুলো একটু পড়ে ফেলা। টাইম, প্লেস, ম্যানার, কজ অর রিজন, পারপাস, ঠিক আছে তো? কার এগুলো? কার টাইম? ভার্বের টাইম। কার প্লেস? ভার্বের প্লেস। ম্যানার মানে কি? ধরন, কিভাবে, কিভাবে। তাহলে ধরনটা হবে কি? ভার্বের। কজ অর রিজন হবে কি? ভার্বের। যদি ভার্বের হয় তাহলে এগুলো সবই হবে কি? অ্যাডভার্ব। আর যদি নাউনের হয় তাহলে সব হবে অ্যাডজেক্টিভ। তাহলে কাকে মডিফাই করছে সেটা হলো বড় কথা, মনে থাকবে তো? আর অবজেক্ট তো মডিফায়ার না, বরং অবজেক্ট হচ্ছে ওই কাজটা করার একটা উপায়, ঠিক আছে তো? মানে একটা ওর উপর আই হ্যাভ আন্ডারস্টুড, এটা একটা মানে কি বলবো, একটা কোনো বিষয়, যে বিষয়টার সাথে আমার ভার্বটা রিলেটেড। এমন না যে ভার্বকে মডিফাই করছে সে। আচ্ছা, আস্তে আস্তে বুঝবা, আস্তে আস্তে, আরও সমস্যা নাই। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি, কালকে আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ক্লজ নিয়ে আলোচনা করলেই হয়ে যাবে। বাকি এখানে কিছু অ্যাডভার্বিয়াল ক্লজের যে কনজাংশনগুলো থাকবে সেগুলো নিয়ে আমাদের একটু আলোচনার বিষয় আছে, কারণ কনজাংশনের একটা শিট আছে, ওই শিটটা দিয়ে আমি কনজাংশন তোমাদের দিয়ে দিব, তাহলে তোমরা আরও ভালো করে বুঝবা। ক্লজ কিন্তু খুবই সিম্পল বিষয়, হ্যাঁ, এটাকে জটিল করে নেওয়ার কিছু নাই, খুবই সিম্পল বিষয়। আর এই ক্লজ বুঝলে পারে তোমার সেন্টেন্সের মিনিংগুলো তুমি আরও সহজে ধরতে পারবা, এই জন্য ক্লজটা জরুরি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ক্লজ ফ্রেজ নিয়ে তোমাদের যদি কোনো বই থাকে সেই বইয়ে পড়বা, তবে প্রকারভেদ নিয়ে যেন বইয়ের সাথে কনফ্লিক্টে যাবা না। সব বইয়ে যা আছে সেটাই ঠিক আছে, কিন্তু আমি যেভাবে বুঝিয়েছি এইটা আমার কাছে ভালো লেগেছে, মানে বিভিন্ন বই আছে তার ভিতর থেকে এই আলোচনাটা আমার কাছে ভালো লাগছে, কারণ এর একটা স্টেপ বাই স্টেপ আলোচনা আছে, ঠিক আছে তো? অনেকে তিনভাবে আলোচনা করে, যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, এই তিনটাতে আলোচনা আছে বইয়ে, ঠিক আছে তো? কিন্তু আমার কাছে মনে হয়েছে ক্লজ প্রধানত ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, তারপরে ইন্ডিপেন্ডেন্টকে আমরা পাচ্ছি কি? প্রিন্সিপাল ক্লজ এবং প্রিন্সিপাল আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট। কারণ দুটাই তো ইন্ডিপেন্ডেন্ট, কারণ আমি তাকে আলাদা করে ফেলবো। যখন আমি প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বলছি তখন ভাগটা কেমন জানি হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট বলছি তখন আমার ভালো লাগছে এই কারণে যে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুইভাবে ইউজ হয়, একটা প্রিন্সিপাল ক্লজ হিসাবে আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ হিসাবে। আর ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি, সেটা সেন্টেন্সে আরও তিনভাবে ইউজ হয়, নাউন ক্লজ হিসাবে, অ্যাডজেক্টিভ ক্লজ হিসাবে আর অ্যাডভার্ব ক্লজ হিসাবে। এই হচ্ছে পূর্ণাঙ্গ আমার আলোচনা, এছাড়া কিচ্ছু না, ঠিক আছে? তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছো তাহলে তো ক্লজের এই ব্যাপারটা সুন্দরভাবে আলোচনা করে বোঝা উচিত। কজন প্রিপারেশন নিয়েছিল ভার্সিটির? ক্লজ ফ্রেজ পরীক্ষায় তো স্যার বেশ আমি আসে, নিয়েছিলাম। হ্যাঁ, তো এগুলো কিভাবে পড়নি? স্যার আমি নিছিলাম। জি স্যার, জি পড়াইছি স্যার। অনেক ভালোভাবে। অনেকদিন প্র্যাকটিস করা হয় না তো এই জন্য ভুলে গেছি। এমনভাবে পড়ো না যে প্র্যাকটিস না করলে ভুলে যাবা, এখন ইংলিশের লোক, ঠিক আছে তো? অতএব ইংলিশটাকে খুব যত্ন সহকারে নিতে হবে। আচ্ছা, তো এই শিটটা আমি দিয়ে দিব, তোমরা আবার এই ক্লজে যতটুকু পড়ানো হয়েছে এইটুকু একটু বাড়িতে প্র্যাকটিস করবা, মনে থাকবে? আর ওই দ্য লাঞ্চনের যে শিটটা দিয়েছি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, সামারি, থিমেটিক ডিসকাশন, ওই জায়গাটুকু একটু পড়ে নিবা। স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের হিস্ট্রি অফ বাংলাদেশ ওই বইটা থেকে কিছু কোয়েশ্চেন দিলে আমরা আস্তে আস্তে পড়তে পারতাম। হিস্ট্রি অফ বাংলাদেশ বই কি বার হয়েছে তোমাদের? জি স্যার, বের হয়ে গেছে। জি স্যার, বের হয়েছে। বেরোচ্ছে? তাহলে আমাকে নিতে হবে, নেওয়ার পরে দিতে পারবো, ঠিক আছে তো? আমার কাছে পৌঁছানি দেখে আমার কাছে পাঠানোর কথা কিছু যে নতুন বইগুলো বার হয়েছে,
আমার কাছে আসুক, তারপরে আমি ওটা থেকে দিতে থাকবো। হুম। জি স্যার। ওটা কি গাইড কিনেছো না টেক্সট বুক কিনেছো? স্যার বড় আপুরা বললো গাইড আমাদের কিনলেই textbook। হবে, এখন হ্যাঁ, কি কি গাইড কি কিনেছো? করবো বুঝতে পারছি না। কি গাইড কিনেছো? স্যার গাইড কিনি নাই, মানে বড় আপুরা বলছিল যে বই না কিনলেও হবে, একবারে গাইড কিনে ফেলো। হুম। না, বই কিনে পড়তে পারলে ভালো হয় যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে। ঠিক আছে তো, ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকলে পয়েন্ট, যেহেতু পয়েন্ট সংখ্যা যত বেশি লিখবা তত ভালো রেজাল্ট হবে। এই জন্য হয় গাইড একটা বই কিনবা আর নয় দুটা গাইড কিনবা। ঠিক আছে তো, দুই কোম্পানির গাইড কিনে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নে কমপক্ষে 12টা করে পয়েন্ট দিবা যদি তুমি এ প্লাস বা এ পেতে চাও এই দুটো সাবজেক্টে, মানে এই সাবজেক্টগুলোতে। ঠিক আছে তো, এগুলোতে এ প্লাস মানে এ পাইতে হবে মিনিমাম, তা না হলে তোমার গড় রেজাল্ট ভালো আসবে না। এই টার্গেট নিয়ে, আর গাইড বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়, আগে দেখি আমি খোঁজ নিই যে কোন কোনগুলো পাওয়া যাচ্ছে, তাহলে সেই হিসাবে যদি সবার একই রকম গাইড হয় তাহলে সুবিধা হবে। ঠিক আছে, ভিন্ন ভিন্ন গাইড হলেও সুবিধা হবে যে এক একজনের কাছে এক একটা থাকলে যে প্রশ্নগুলো দিব সেই প্রশ্নের উত্তরগুলো ছবি তুলে তোমরা যদি শেয়ার করো তখন পয়েন্টের সংখ্যা তোমরা বাড়াতে পারবা। ঠিক আছে, একটু সমন্বিত পড়বা, আমি তোমাদের জন্য ওপেন গ্রুপ করবো, এই ওপেন গ্রুপে নিজেরা একটু সমন্বিতভাবে পড়বা, দেখবা যে ভালো রেজাল্ট হবে। যে কারো কাছে দিগদর্শন আছে, কারো কাছে লেকচার আছে, হ্যাঁ, কারো কাছে হয়তো অন্য একটা আছে। তো তখন তোমরা করলে কি, একটা প্রশ্নের উত্তর সবাই তোমরা গ্রুপে দিয়ে দিলা যে এই 3 বইয়ের 3 উত্তর, এবার এই 3টাকে সমন্বয় করো করে পয়েন্টের সংখ্যা কারো 7টা আছে, কারো 8টা আছে, দেখবে যে ভিন্ন কিছু আছে, ওই ভিন্নগুলোকে যখন তুমি অ্যাড করে নিবা দেখবে যে তোমার পয়েন্ট অটোমেটিক 10-12টা হয়ে যাবে। এভাবে পড়ার চেষ্টা করবা, মনে থাকবে? জি স্যার। জি স্যার স্যার। আমি তো রাষ্ট্রবিজ্ঞান নিয়েছি, স্যার রাষ্ট্রবিজ্ঞান কি পড়াবেন? না, ওইগুলো তো পড়ানো হয় না, ওই সাবজেক্টগুলো তো পড়ানো হয় না, ওগুলো জাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়। ঠিক আছে। জি স্যার, ওইটার কি কোশ্চেন দিবেন? হ্যাঁ, যে যা সাবজেক্ট নিবা সবারই আমি দিব, কিন্তু ওই পরের সাবজেক্টগুলো তোমাদের নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। জি স্যার, জি হ্যাঁ, স্যার। যেমন আগে 3টা ছিল, আমি 3টারই দিতাম, 3টারই পরীক্ষা নিতাম, সবই ঠিক আছে, কিন্তু তোমাকে মনে করো নিজ দায়িত্বে একটু পড়ে নিতে হবে। আমি শুধু মেন সাবজেক্টগুলো পড়াবো। ঠিক আছে, জি স্যার। তোমাদের যে 4টা মেইন আছে ইংলিশের সেইগুলো। ওকে, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।